আজ আমরা এই ভিডিওতে 2023 6 এপ্রিল যে জেই মেনের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের মর্নিং শিফটের কোশ্চেন্স পেপার নিয়ে আমরা এখানে ডিসকাস করব। অলরেডি ফার্স্ট পার্টে আমরা 10টা কোশ্চেন্স নিয়ে ডিসকাস করেছি, যে বাকি যে 20টা কোশ্চেন সেই 20টা কোশ্চেন্স আমরা এই ভিডিওতে দেখব। দেখো, অনেক সময় তুমি কি দেখবে যে জেই মেনের কনসেপ্ট অনেক সময় তোমার রিপিট হয়ে যায়। তুমি দেখবে যে অনেক কোশ্চেন তো অনেক শিফটের কোশ্চেন, সো তুমি যদি প্রিভিয়াস ইয়ারগুলোকে খুব ভালো করে তুমি যদি স্টাডি করো এবং খুব ভালো করে কনসেপ্টগুলোর উপর যদি জোর দাও, দেখবে তোমার সেক্ষেত্রে অনেক কনসেপ্ট তোমার দেখবে রিভিশন হয়েছে। ওকে, সো সেক্ষেত্রে তুমি একটা পেন আর খাতা নিয়ে বসো, যেই কনসেপ্টগুলো মনে হচ্ছে তোমার কাছে নতুন সেইগুলো নোট ডাউন করতে থাকো। ওকে, সো শুরু করছি কোশ্চেন্স নাম্বার 70 থেকে। দেখো, কোশ্চেন নাম্বার 70-তে বলা আছে, সো কোশ্চেনটা দেখেই তুমি বুঝতে পারছো যে এটা একটা তোমার একটা কোশ্চেন্স যেটা দেওয়া আছে তার রিলেটেড এখানে কিছু তোমার স্টেটমেন্ট দেওয়া আছে, সেখান থেকে তোমাকে আনসার করতে হবে। সো এই ধরনের কোশ্চেন্স আমাদের বোর্ডেতেও আসে। সো দেখো কি দেওয়া আছে, কম্পাউন্ড পি, যেটাকে আমরা HCl এবং হিট দিলে যে কম্পাউন্ড তৈরি হবে তাকে ফিল্টার করলে রেসিডিউ কিউ আর ফিল্টার আমার পাওয়া যায়। যেখানে ফিল্টারেতে আমি যদি NaOH দিই তাহলে দেখতে পাবো যে এটা তোমার ডিজলভ অয়েলি লিকুইড আর তোমার তৈরি হয়েছে। এবার এর রেসপেক্টে যে স্টেটমেন্ট দেওয়া আছে, বলা আছে কম্পাউন্ড পি ইজ নিউট্রাল, অর্থাৎ এই যে কম্পাউন্ডটা এটা তোমার নিউট্রাল কম্পাউন্ড। আর বলা আছে কিউ গিভস দ্য এফারভেরেন্স উইথ NaHCO3, মানে আমরা এই টার্মটা প্র্যাকটিক্যাল করার সময় পড়েছি। এফারভেরেন্স উইথ NaHCO3 মানে CO2 গ্যাস বেরিয়ে যায়, এটাই তোমার এফারভেরেন্স প্রপার্টি বলা হয়। আর হোয়াইল আর রিয়াক্টস উইথ হিন্সবার্গ রিয়েজেন্ট টু গিভস দ্য সলিড সলিবেল তোমার ইন NaOH, তাহলে হিন্সবার্গ রিয়েজেন্টের সাথে আর রিয়াকশান করে সলিবেল তোমার সলিড এখান থেকে দেবে NaOH। ওকে, সো এই ধরনের কোশ্চেন্সকে সলভ করার কি রুল, সলভ করার রুল তোমাকে ব্যাক থেকে তোমাকে আসতে হবে। দেখো, এখান থেকে হিংস থেকে তুমি কি পারছো না, তুমি জানো যে কিউ তোমাকে কি বলেছে, আর তুমি যদি অপশানগুলো দেখতে পাও তাহলে এখানে অ্যাসিড অ্যামাইডের মেনলি অপশান দেওয়া আছে, আর এখানে তোমার কিটোন আর অ্যামিন আলাদা করে দেওয়া আছে। ওকে, সো তাহলে তুমি দেখো এখানে তুমি দেখতেই পাচ্ছ কিউ গিভ দ্য এফারভেরেন্স উইথ NaHCO3, তাহলে কিউ মানে তোমার NaHCO3 সাথে রিয়্যাক্ট করে এখান থেকে CO2 গ্যাস তৈরি করছে, এফারভেরেন্স অফ CO2 গ্যাস দিচ্ছে। তাহলে কোন ধরনের কম্পাউন্ড NaHCO3, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট, এটা তো একটা তো বেস, তাহলে কোন ধরনের কম্পাউন্ড বেসের সাথে রিয়াকশন করে CO2 দেয়? আমরা জানলি মেনলি অ্যাসিড, এরা তোমার NaHCO3 এর সাথে রিয়্যাক্ট করে এখান থেকে তোমার কি তৈরি করে, সল্ট তৈরি করে, তোমার এখান থেকে সল্ট তৈরি করে, প্লাস তোমার CO2 গ্যাস প্লাস H2 তৈরি করে। তার মানে এখানে নিশ্চয়ই কিউ তোমার একটা কি হবে, অ্যাসিড হবে, এইটুকু আমি এখান থেকে শিওর হয়ে গেলাম। নেক্সট এবার বলেছে আর, দেখো এইটা তো বোর্ডের জন্য আমরা অনেকবার পড়েছি যে হিন্সবার্গ রিয়েজেন্ট, এই যে ধরো তোমার হিন্সবার্গ তোমার রিয়েজেন্ট, এই হিন্সবার্গ রিয়েজেন্ট তোমার কি না, হিন্সবার্গ রিয়েজেন্ট আমরা জানি তোমার বেনজিন সালফোনাইল ক্লোরাইড, অর্থাৎ এইটা বেনজিন সালফোনাইল ক্লোরাইড, S ডবল বন্ড O আমরা হিন্সবার্গ রিয়েজেন্ট দিয়ে কি করেছিলাম, আমরা হিন্সবার্গ রিয়েজেন্ট দিয়ে ডিটেকশন করেছিলাম, 1 ডিগ্রি ডিস্টিংগুইশ করেছিলাম, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের ডিস্টিংগুইশ করেছিলাম। যেখানে বলেছিলাম এই যে হিন্সবার্গ রিয়েজেন্টের সাথে যখন 1 ডিগ্রি অ্যামিন অর্থাৎ RNH2, এখানে কি হয় না, হিন্সবার্গ রিয়েজেন্টের সাথে তোমার রিয়্যাক্ট করে এখান থেকে দেখো এইটা তো পিএইচ, এখান থেকে কি করে প্রথমে -HCl এখান থেকে বের করে দেয়, তাহলে এখান থেকে কি হয়ে গেল RNH, আর এখানে হয়ে গেল S ডবল বন্ড O PH। এই যে হাইড্রোজেনটা দেখো এইটা তোমার অ্যাসিডিক হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা তোমার অ্যাসিডিক হাইড্রোজেন। ওকে, কারণ এই হাইড্রোজেনটা যদি H+ হিসাবে বেরিয়ে যায় তাহলে যে মাইনাসটা এখানে তৈরি হচ্ছে সেটা দেখো রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারছে। সো সুতরাং এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন, সেই জন্য যখন তোমার এখানে বেস দেব, আমি যখন এখানে তোমার NaOH দেব, তাহলে এই যে হাইড্রোজেনটা ছিল সেটা এখান থেকে নিয়ে
নিয়ে নিল, নিয়ে এখানে তোমার হচ্ছে কি হয়ে গেল এন মাইনাস আর এখানে হয়ে গেল এনএ প্লাস, সেই জন্য এটা কি হয়ে গেল আর SO2PH। তাহলে এটা দেখো ডিজলভ হয়ে গেল, তাহলে এই জন্য বেসেতে এখানে ডিজলভ হয়ে যায়। কিন্তু তুমি যদি এখানে এনের বদলে ধরো তুমি এর ক্ষেত্রে তুমি ধরো অন্য কোনো ধরনের মানে 2 ডিগ্রি তুমি ধরো নিলে, 1 ডিগ্রির বদল তুমি এখানে ধরো 2 ডিগ্রি নিয়েছো, তাহলে এখানে এই যে হাইড্রোজেনটা তার বদল তো এখানে আর অ্যালকাইল গ্রুপ থাকবে, তাহলে এই হাইড্রোজেনটা এখানে আর থাকবে না, সেখানে তো অ্যালকাইল গ্রুপ আর থাকবে, তার মানে সেখানে NaOH আর ডিজলভ হবে না। সেটাই তো পড়েছিলাম যে 1 ডিগ্রি অ্যামিন সেটা তোমার হচ্ছে হিন্সবার্গ রিয়েজেন্টের সাথে রিয়াকশানস করে শেষে যদি আমরা NaOH দিই সেখানে তোমার ডিজলভ হয়ে যাবে। 2 ডিগ্রি অ্যামিন হিন্সবার্গ রিয়েজেন্টের সাথে রিয়াকশানে পার্টিসিপেট করবে কিন্তু সেখানে আর কোনো ডিজলভ হবে না। আর বাকি তোমার 3 ডিগ্রি অ্যামিন তো হিন্সবার্গ রিয়েজেন্টের সাথেই রিয়াকশানস করবে না, কারণ দেখো এখানে অ্যালকাইল গ্রুপ আর থাকবে, তাহলে HCl এখান থেকে আর বের করতে পারবে না। ওকে, সো এটাই আমরা পড়েছিলাম। তার মানে এইটুকু শিওর হয়ে গেলাম এখান থেকে যে আর তোমার কি হয়ে গেল না প্রাইমারি অ্যামিন, আর একটা তোমার 1 ডিগ্রি অ্যামিন। তাহলে তুমি এবার চেক করো যে তোমার কোন অপশানে 1 ডিগ্রি অ্যামিনেতে দেওয়া আছে। দেখো কোশ্চেন অপশান 1-এ দেখো নাইট্রোজেনের সাথে মিথাইল গ্রুপ দেওয়া আছে, সো তাহলে এটা 1 ডিগ্রি অ্যামিন তোমার নয়, তাহলে অপশান 1 আমার হচ্ছে এখানে হতে পারে না। নেক্সট এবার হচ্ছে অপশান 2, অ্যাকচুয়াল এখানে HCl দিয়ে আমরা তো হাইড্রোলিসিস করছি, তাহলে হাইড্রোলিসিস করছি মানে এই পার্টটা ভেঙে গিয়ে এখানে তো তোমার OH আসবে আর এখানে NH2 আসবে, একটা হাইড্রোজেন আসবে। তাহলে দেখো এই পার্টেতে দেখো একটা যে হাইড্রোজেন আসলো এইটা তোমার দেখো প্রাইমারি অ্যামিন হয়ে গেছে। তাহলে এখানে যখন আমি হাইড্রোলিসিস করছি তাহলে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন আসবে আর OH এর এখানে ডবল বন্ড O এর সাথে একটা OH, মানে এই পার্টটা অ্যালকোহল হবে, অ্যাসিড হবে আর এই পার্টটা অ্যামিন হবে। তাহলে আমার কোন পার্টের হাইড্রোলিসিস করলে এইটা হচ্ছে দেখো তোমার হচ্ছে অপশান 2 এর, তার মানে আমার কারেক্ট আনসার কি হয়ে গেল অপশান হচ্ছে 2। বাকি তুমি 3-এর ক্ষেত্রে দেখো এই পার্টে তো NH3 তৈরি হচ্ছে, তাহলে 3ও আমার হচ্ছে না, আর এখানে তো তোমার হচ্ছে অ্যামিন তো হচ্ছেই না, আবার তোমার CH3 দেখতে পাচ্ছ নাইট্রোজেনের সাথে কানেক্ট আছে, সো সুতরাং 4ও তোমার অপশানে হবে না। তাহলে কোশ্চেন নাম্বার 70-এর কারেক্ট আনসার হয়ে গেল অপশান হচ্ছে 2। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ভালো করে নোট ডাউন করো হিন্সবার্গ রিয়েজেন্ট, প্রয়োজন হলে একবার হচ্ছে বই খুলে হচ্ছে দেখে নেবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশানস একটা হিন্সবার্গ রিয়েজেন্ট, বোর্ডেতে বহুবার আসছে আমাদের ডিস্টিংগুইশ দেবে। যেমন তুমি প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টার্সিয়ারি অ্যালকোহল তুমি করেছো তোমার লুকাস রিয়েজেন্ট দিয়ে, তেমনি হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যামিন আমরা হিন্সবার্গ রিয়েজেন্ট দিয়ে হচ্ছে করি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 71। কোশ্চেন নাম্বার 71-এ দেওয়া আছে যে নেম রিয়াকশানস, এখানে নেম রিয়াকশানস এখানে দেখো তোমার হচ্ছে ভোলহার্ট জেলনস্কি রিয়াকশানস, যেটাকে আমরা সিম্পলি HVZ রিয়াকশানস আমরা বলে থাকি, আয়োডোফর্ম রিয়াকশানস, এটাড রিয়াকশানস, গেটারম্যান অ্যান্ড কোচ রিয়াকশানস। দেখো রিয়াকশানসগুলো প্রত্যেকটাই তুমি দেখতে পাচ্ছ যে আমার অ্যালডিহাইড কিটোনস অ্যান্ড অ্যাসিড চ্যাপ্টারের হচ্ছে রিয়াকশানস দেওয়া আছে। সো নেম রিয়াকশানস খুবই ইম্পর্টেন্ট, এইগুলো ইম্পর্টেন্ট রিয়াকশানই, যে খুব কোশ্চেন টাফ এমন কিছু না, কারণ এই যে রিয়াকশানসগুলো তোমরা জানো এইগুলো জেনারেল রিয়াকশানস, এইগুলো সবাই করেছে বোর্ডের জন্য, এইগুলো যারা একটু পড়াশোনা করে অবশ্যই এই ধরনের রিয়াকশানস করে থাকে। তাহলে HVZ রিয়াকশানস আমরা কি জানি? HVZ রিয়াকশানস আমরা পড়েছি যে অ্যাসিডের রেসপেক্টে এই যে আলফা কার্বন থাকে, এই যে ধরো COOH, এইটা তো আলফা কার্বন, এর আলফা হাইড্রোজেনকে আমরা হচ্ছে কি করি না তোমার হচ্ছে হ্যালাইড দ্বারা তোমার হচ্ছে রিপ্লেস করে দিই, এখানে X চলে আসে আর এখানে COOH, তার জন্য আমাদেরকে কি নিতে হয় X2, আর হচ্ছে রেড ফসফরাস, এর জন্য হচ্ছে X2 রেড ফসফরাস আর হচ্ছে H2O। ওকে, এবার তুমি যদি ব্রোমিন আনতে চাও, মেনলি ব্রোমিনের ক্ষেত্রে আমরা তাহলে কি ইউজ করব? Br2 রেড ফসফরাস আর হচ্ছে H2O আমরা হচ্ছে ইউজ করব। ক্লিয়ার? তাহলে আলফা পজিশানে মানে অ্যাসিডের রেসপেক্টে আলফা পজিশানে তোমার হচ্ছে ব্রোমিন আনার জন্য আমরা HVZ রিয়াকশানস হচ্ছে করি। ওকে, এখান থেকে এইটা হয়ে গেল HVZ রিয়াকশানস। নেক্সট এরপরে যেটা দিয়েছে দেখো আয়োডোফর্ম রিয়াকশানস। আয়োডোফর্ম রিয়াকশানস মানে এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট রিয়াকশানস আমাদের বোর্ডের জন্য, কারণ আয়োডোফর্ম রিয়াকশানস মেনলি আমরা দেখো ডিস্টিংগুইশে সব থেকে বেশি করেছিলাম। আমাদের আয়োডোফর্ম রিয়াকশানস কারা পার্টিসিপেট করে জানি না, RC ডবল বন্ড O এখানে CH3 থাকতে হবে, অথবা আমরা পড়েছি আর এখানে যদি OH হয় আর এখানে যদি CH3 হয় সেটাও তোমার হচ্ছে আয়োডোফর্ম রিয়াকশানে পার্টিসিপেট করতে হয়।
করতে পারে, কারণ এটা ইন্টারমিডিয়েটে এটা তোমার হচ্ছে কিটোন তৈরি হয়ে যায়। সো সুতরাং আমাকে অ্যাকচুয়াল হচ্ছে কি কিটোন বা অ্যালকোহলের রেসপেক্টে এখানে একটা CH3 গ্রুপ থাকতেই হবে। এবার আয়োডোফর্ম রিয়েকশান, আয়োডোফর্ম মানে CHI3, সো সুতরাং আমাদের এই পার্টটা কি হয়, এখানে তোমার হচ্ছে এটার সাথে যখন আমরা I2 প্লাস হচ্ছে NaOH দিই, তাহলে এখানে তোমার হচ্ছে আয়োডোফর্ম অর্থাৎ CHI3 তৈরি হয়, তার সাথে হচ্ছে কি RC ডবল বন্ড ও মাইনাস আর হচ্ছে Na প্লাস, এই পার্টটাতে অ্যাসিড তৈরি হয়, আর তার সাথে হচ্ছে NaI আর হচ্ছে H2O তৈরি করে। সো সুতরাং আয়োডোফর্ম রিয়েকশানের রিয়েজেন্ট কি হয়ে গেল I2 প্লাস হচ্ছে NaOH। ওকে, নেক্সট এরপরে দেখো তোমার নেক্সট যেটা দেওয়া আছে এটাড রিয়েকশানস। এটাড রিয়েকশানস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট রিয়েকশানস। এটা তোমার এর আগের বছর বোধহয় নিটেরও কোশ্চেন ছিল, যেটা তোমার হচ্ছে ক্রোমাইল ক্লোরাইড দিয়ে আমরা করি। এটাড রিয়েকশানে আমরা হচ্ছে কী করি না টলুইনকে, এটাড রিয়েকশানে আমরা জানি টলুইনকে কি করি না হচ্ছে তোমার হচ্ছে বেঞ্জাল ডিহাইডে হচ্ছে কনভার্ট করি, অর্থাৎ CHO-তে কনভার্ট করি। কার প্রেজেন্সে ক্রোমাইল ক্লোরাইড অর্থাৎ CrO2 Cl2 আর ইন CH2 তো মিডিয়াম, আর এরপরে তোমার হচ্ছে H2O হাইড্রোলিসিস করতে হয়। সো ক্রোমাইল ক্লোরাইড টেস্ট, যেটা আমাদের হচ্ছে ক্রোমাইল ক্লোরাইড যেটা ইউজ করে তোমার টলুইনকে আমরা কি করি না CHO অর্থাৎ বেঞ্জাল ডিহাইডে হচ্ছে কনভার্ট করি। ওকে, আর লাস্ট হচ্ছে গেটারম্যান রিয়েকশন, গেটারম্যান কোচ রিয়েকশানস। দেখো গেটারম্যান কোচ রিয়েকশানের ক্ষেত্রে গেটারম্যান কোচ রিয়েকশানের ক্ষেত্রে আমরা জানি যে বেঞ্জিন থেকে ওয়ান স্টেপে হচ্ছে বেঞ্জাল ডিহাইড করি। সো বেঞ্জিন থেকে আমি যদি ওয়ান স্টেপে বেঞ্জাল ডিহাইড করতে চাই, তার জন্য গেটারম্যান কোচ রিয়েকশানস খুবই ইম্পর্ট্যান্ট রিয়েকশানস, যেখানে CO প্লাস হচ্ছে HCl আর অ্যানহাইড্রাস AlCl3-র প্রেজেন্সে তোমার এখানে কি তৈরি হয়ে যায় না হচ্ছে CHO তৈরি হয়ে যায়। ওকে, এটা অ্যাকচুয়াল আমরা জানি যে CO প্লাস HCl হচ্ছে রিয়াকশানস করে C ডবল বন্ড ও এখানে এখানে Cl তৈরি হয়, যেটা AlCl3-র সাথে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে C প্লাস, অর্থাৎ ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনস রিয়াকশান হিসাবে এই রিয়াকশানস হচ্ছে হয়। সো এই হচ্ছে আমাদের চারটে রিয়াকশানস, খুবই ইম্পর্টেন্ট রিয়াকশানস। ওকে, সো তাহলে দেখো এবার এদের রেসপেক্টে তোমার আনসার কি হবে। তাহলে তুমি যদি দেখো HVZ রিয়াকশানস, এর তাহলে তোমার হচ্ছে কি না Br2 রেড ফসফরাস, আয়োডোফর্ম রিয়াকশানস I2NaOH, এটাড রিয়াকশানস CrO2 Cl2, আর গেটারম্যান কোচ রিয়াকশানস তোমার COHCl। সো সুতরাং 71-এর কারেক্ট আনসার কি হয়ে গেল, দেখো তুমি 4 নম্বর অপশানে তোমার এটা মিলছে, তাহলে 4 হয়ে গেল কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 72। কোশ্চেন নাম্বার 72-তে বলা আছে মেজর প্রোডাক্ট A অ্যান্ড B ফ্রম দ্য ফলোয়িং রিয়েকশানস। এখানে দুটো রিয়েকশানস দেওয়া আছে যেখানে মেজর প্রোডাক্ট বলতে হবে। দেখো কম্পাউন্ড দেখে প্রথমে ঘাবড়ে যাবে না, ফার্স্ট হচ্ছে ভালো করে স্টাডি করো কি রিয়েজেন্ট দেওয়া আছে। সো তুমি দেখো এই যে রিয়েকশানটা দেওয়া আছে এখানে তুমি দেখতেই পাচ্ছ এটা তোমার হচ্ছে অ্যাসিড অ্যামাইডের পার্ট, C ডবল বন্ড NH2 মানে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইডে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা তো আমরা পড়েছি। সেই মাথায় রাখো যে এখানে তুমি যদি দেখো এটা তোমাকে চারটা দিয়েও দিয়েছি আমি, যাতে তুমি তোমার সুবিধা হয়, যে তুমি জানো যে আমরা অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যানাইড্রাইড, অ্যালডিহাইড, কিটোন এই সমস্ত কিছু থেকে অ্যালকোহল তৈরি হয় রিডাকশানস করলে, আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে আমি সমস্ত এদের প্রত্যেককে রিডাকশানস করতে পারি। কিন্তু NaBH4 জানি তাদের রিডাকশান হচ্ছে স্পেসিফিক, একটা কি অ্যাসিড ক্লোরাইড, একটা হচ্ছে অ্যালডিহাইড, আর একটা হচ্ছে কিটোন। মানে NaBH4 তিন জায়গাতে তোমার রিডাকশানস করে, তোমার অ্যাসিড ক্লোরাইডকে অ্যালকোহল তৈরি করবে, আর অ্যালডিহাইডকে অ্যালকোহল তৈরি করবে, আর কিটোনকে মানে অ্যালকোহল তৈরি করবে তিন জায়গায়, আর বাকি তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডেতে সবাইকেই রিডাকশানস করে। এবার রিডাকশানের প্রোডাক্ট দেখো একে তুমি তো জানো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে হাইড্রোজেন আসবে H মাইনাস, তাহলে এটা প্রথমে হচ্ছে বেরিয়ে গিয়ে এখানে প্রথমে H হবে, তাহলে ফাইনালি এটা আবার কি হবে রিডাকশান হয়ে CH2OH তৈরি করবে। ক্লিয়ার? সো তার মানে ফাইনালি এখানে দেখো কি তৈরি করলো অ্যালকোহল। দেখো অ্যাসিড তোমার হচ্ছে অ্যানহাইড্রাইডে প্রথমে অ্যাসিড তৈরি করলো, অ্যাসিড আবার ফার্দার রিডাকশানস হয়ে কি তৈরি করবে না তোমার হচ্ছে 2 মোল অ্যালকোহল তৈরি করবে, অ্যালডিহাইডও অ্যালকোহল তৈরি করলো, কিটোনও সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করলো। কিন্তু অ্যাসিড অ্যামাইডের ক্ষেত্রে দেখো অ্যাসিড অ্যামাইডের ক্ষেত্রে কিন্তু OH আর NH2 তৈরি করেনি। এখানে কি হয় না প্রথমে হাইড্রোজেন এসে তোমার এটা তো OH আর এখানে H হয়ে গেল,
তারপরে নাইট্রোজেনের লোন পেয়ার এখানে ব্যাক করে কি করে, এখানে ওয়াটারকে বের করে দেয়, জল হিসাবে এখান থেকে বেরিয়ে যায়, OH গ্রুপ এখান থেকে হচ্ছে জল হিসাবে বেরিয়ে যায়। সেই জন্য দেখো এইটা অ্যাকচুয়াল CH2-তে কনভার্ট করে, মানে এখানে তো প্রথমে জল হিসাবে বেরিয়ে গিয়ে ডবল বন্ড হয়ে গেল, নাইট্রোজেনের লোন পেয়ার এখানে পড়লো, OH গ্রুপ বেরিয়ে গেল, তাহলে এটা ডবল বন্ড হলো, ফার্দার আবার রিডাকশানস হয়ে এটা কী হয়ে গেল CH2 NH2। তার মানে এখানে তোমাকে মাথায় রাখতে হবে অ্যাসিড অ্যামাইডের ক্ষেত্রে এটা দেখো অ্যামিনে রিডাকশানস করে, NH2-তে রিডাকশানস করে। ওকে, এইটা যেন একটুখানি মাথায় থাকে, এখান থেকেই কোশ্চেন সেট হয়। দেখো এখানে তোমার হচ্ছে অ্যাসিড আছে, অ্যাসিডকেও অ্যালকোহল তৈরি করে, আর এখানে CH2 মানে C ট্রিপল বন্ড 10কে রিডাকশানস করলে কি হবে CH2 NH2, তাহলে এখানে তোমার হচ্ছে অ্যামিন হচ্ছে তৈরি করবে। ক্লিয়ার? তাহলে এটাই আমাদের কোশ্চেনে দিয়েছে। দেখো এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এখানে তোমাকে দিয়েছে, তাহলে বি যেটা হবে বি এর ক্ষেত্রে তাহলে এই C ডবল বন্ড ওটা কি হয়ে যাবে CH2। তাহলে এইটুকু আমি শিওর হয়ে গেলাম, বি এর ক্ষেত্রে আমার যে প্রোডাক্টটা হয়ে গেল, বি আমার ক্ষেত্রে কি হয়ে গেল, বি হয়ে গেল তোমার হচ্ছে NH, এখানে হয়ে গেল NH, আর এখানে হয়ে গেল CH2, আর এখানে CH3। তাহলে ফাইনালি আমি এটাকে যদি এমনি বন্ডে হিসাবে দেখাই, লাইনে হিসাবে দেখাই, তাহলে এটা CH2 CH3 হয়ে গেল। ক্লিয়ার? এইটা আমার হয়ে গেল বি। নেক্সট এবার এ কি হবে, দেখো তোমরা মনে করে দেখো যে অ্যানিলিন, দেখো ভালো করে খেয়াল করো যে অ্যানিলিন আমরা জানি যে তোমার হচ্ছে ফিডিল ক্যাপ রিয়াকশানে হচ্ছে পার্টিসিপেট করে না, NH2 ফিডিল ক্যাপ তোমার হচ্ছে অ্যালকাইলেশন বলো বা ফিডিল ক্যাপ অ্যাসাইলেশন বলো, পার্টিসিপেট করে না। কেন না, কারণ এই নাইট্রোজেনের লোন পেয়ার ডিরেক্টলি তোমার LCl3 দিয়ে এখানে সল্ট তৈরি করে, অথবা তুমি যদি Br2 ব্রোমিনকে ঢোকাতে চাও, সেক্ষেত্রেও তোমার এই ধরনের রিয়েকশানের ক্ষেত্রে তোমার যেহেতু NH2 এর লোন পেয়ার এই বেঞ্জিনিয়ারিংকে হাইলি তোমার হচ্ছে অ্যাক্টিভ করে দেয়, তো সেক্ষেত্রে তুমি ডিরেক্টলি Br2 তোমার ব্রোমিনকে তুমি বেঞ্জিনের মধ্যে এন্টার করতে পারো না। সেই জন্য তোমাকে ফার্স্ট কি করতে হয়, অ্যাসিটাইলেশন করতে হয়। এখানে সেটাই দেখো দেয়া আছে, অ্যাসিটাইলেশন করেই অ্যাসিটিক অ্যানাইডাইড দিয়ে করতে পারি, বা তোমার হচ্ছে অ্যাসিড ক্লোরাইড দিয়ে করতে পারি। আমি যদি অ্যাসিটাইলেশন করে দিই, ধরো আমরা তোমার হচ্ছে অ্যাসিড ক্লোরাইড দিয়ে করলাম, তাহলে এখান থেকে যেটা তৈরি হয়ে গেল দেখো এই কম্পাউন্ডটাই তোমার তৈরি হয়েছে, এটাই দেখো তোমাকে পরীক্ষাতে দেওয়া আছে। তারপরে তুমি মনে করে দেখো এখানে তুমি যদি Br2 আর অ্যাসিডিক অ্যাসিড দিতে CH3COOH, তাহলে তো তোমার হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশনস রিঅ্যাকশন হিসাবে কাজ করতো, যেখানে তোমার হচ্ছে কোন পজিশানে হয় না, প্যারা হচ্ছে এখানে মেজর প্রোডাক্ট হয়ে যায়, তাহলে NH C ডবল বন্ড ও CH3, আর এখানে Br চলে আসে। এটা আমরা তো বোর্ডে পড়েছিলাম যে তোমার অ্যানিলিন থেকে প্যারাব্রোমো অ্যানিলিন কী করে তৈরি করি, তাহলে ফার্স্ট অ্যাসিটাইলেশন করতে হয়, দেন Br2 অ্যাসিডিক অ্যাসিড দিয়ে প্যারা পজিশানে ব্রোমিন নিয়ে আসতে হয়, দেন এবার হাইড্রোলিসিস করলেই এটাকে আবার অ্যামিন পেয়ে যাব। আর তোমাকে এটাই দেখো এখানে জানতে চেয়েছে, তার মানে তুমি এর ক্ষেত্রে এই যে এ তাহলে কি হয়ে যাবে না, সিম্পলি এর প্যারা পজিশানে একটা কি চলে আসবে, ব্রোমিন চলে আসবে। তাহলে প্যারা পজিশানে ব্রোমিন তুমি দেখতে পাচ্ছ যে কোন কম্পাউন্ডের ক্ষেত্রে হয়েছে না, তাহলে এ হয়ে গেল এই কম্পাউন্ডের প্যারাতে ব্রোমিন, আর এইটা হয়ে গেল তোমার এখানে সিম্পলি ডবল বন্ড ওটা চলে গিয়ে CH2। তাহলে অপশান 4 হয়ে যাবে তোমার 72 এর দেখো কারেক্ট আনসার। তাহলে অপশান 4 এখানে কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 75 কোশ্চেনে বলা আছে, 73 কোশ্চেনে বলা আছে, দেখো গিভ বিলো টু স্টেটমেন্ট, মানে এখানে অ্যাসারশন রিজন কোশ্চেন দেওয়া আছে। অ্যাসারশন এতে কি দেওয়া আছে দেখো, দ্য স্পিন অনলি ম্যাগনেটিক মুভমেন্ট ফর দ্য ভ্যালু FeCN তার হোল 6 3 ইজ 1.75, হোয়ার অ্যাজ FeH2 তার হোল 6 3 ইজ 5.32। এই ধরনের কোশ্চেন যদি যেই মেনেতে আসে তো সেটা তো খুবই তোমাদের প্লাস পয়েন্ট, এবং এই ধরনের কোশ্চেন অনেক সময়ই চলে আসে। দেখো বোর্ড লেভেলের পুরো একদম কোশ্চেন্স তুমি যদি দেখো, এখানে তুমি তাহলে ফার্স্ট স্টেটমেন্টটাকে আগে যাচাই করো। Fe তোমার হচ্ছে CN তার হচ্ছে হোল 6, এখানে 3 দিয়েছে। সো এখানে Feর প্রথমে আমি জানি যে আমাকে যদি ম্যাগনেটিক মুভমেন্ট বের করতে হয়, আমাকে তো প্রথমে তোমাকে এর অক্সিডেশন স্টেট বের করে এদের ইলেকট্রনিক কনফিগারেশনস করতে হবে। সো এফির এখানে অক্সিডেশন স্টেট কত, এফির এক্স ধরো, আর সিএন এর তো -1, কটা সিএন আছে 6টা, তাহলে ইকুয়ালস টু -3।
তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে গেল +3, তাহলে এখানে এফি কততে আছে +3। আর যদি তুমি FeH2O দেখো, FeH2O তার হচ্ছে হোল 6 এখানে 3+, তাহলে এর ক্ষেত্রেও তুমি দেখো এফির জন্য ধরে নাও হচ্ছে এক্স, জল তো তোমার হচ্ছে 0 করে, তাহলে 6টা আছে, তাহলে ইকুয়ালস টু +3, তাহলে এক্স ইকুয়ালস টু তোমার কত হয়ে গেল +3, তাহলে এইখানেও এফি তোমার +3 স্টেটে আছে। এবার এফির ইলেকট্রনিক কনফিগারেশনস কি? এফির ইলেকট্রনিক কনফিগারেশনস তো জানি আমার 3d6 4s2, তাহলে এফি +3 ইলেকট্রনিক কনফিগারেশনস কি হবে 3d5 হবে, তাহলে 5টা ইলেকট্রন। তাহলে আমি যদি এখানে যদি 3dটাকে যদি ড্র করি তাহলে 1 2 3 4, তাহলে 5টা ইলেকট্রন কীভাবে দেবো 1 2 3 4 5। কিন্তু দেখো এবার দুটো কমপ্লেক্সের মধ্যে ডিফারেন্স কি হয়েছে দেখো, এক জায়গাতে লিগ্যান্ড CN আছে আর এক জায়গাতে লিগ্যান্ড H2 আছে। এবার আমি তো জানি যে এটাই যখন তোমার হচ্ছে CN লিগ্যান্ড থাকবে, CN লিগ্যান্ড তো তোমার হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে এখানে কি হবে, এখানে তোমার হচ্ছে পেয়ারিং হবে, তাই তো এখানে তোমার হচ্ছে পেয়ারিং হয়ে যাবে। তাহলে যদি পেয়ারিং হয়ে যায় তাহলে এটার অ্যাকচুয়াল আমরা ইলেকট্রনটাকে কীরকমভাবে দেখাবো না, এখানে 1 2 3 4 5, তাহলে দেখো আনপেয়ার্ড ইলেকট্রন এন এর ভ্যালু এখানে দেখো 1 হয়ে গেল। কিন্তু যখনই এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এই যে যেমন ধরো উইক ফিল্ড লিগ্যান্ড H2O, এটা তো উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ডের জন্য নো পেয়ারিং, এখানে হচ্ছে নো পেয়ারিং, এখানে তো কোনো রকম পেয়ারিং হবে না, তাহলে উইক ফিল্ড লিগ্যান্ডের ইলেকট্রনিক কনফিগারেশন যেমন আছে সেটাই থাকবে তোমার। তাহলে এখানে একটা একটা করে ইলেকট্রন থাকবে 1 2 3 4 5, তাহলে এখানে এন এর ভ্যালু কত 5। এবার আমরা তো জানি যে মিউ আমরা কি করে বের করি, মিউ বের করি n ইন্টু n+2 বোর ম্যাগনেটন। তাহলে এবার যদি n এর ভ্যালু যদি 1 হয় তাহলে মিউ এর ভ্যালু আমরা জানি যে এখানে ভ্যালু পুট করলে আমার আসে 1.73, তোমার এখানে যদি 2 হতো 2 পয়েন্ট সামথিং, 3 হলে 3 পয়েন্ট সামথিং, এটা আমরা বোর্ডেতে জানি করেছি। তাহলে এখানে 5 আছে, তাহলে n এর ভ্যালু যদি 5 থাকে তাহলে মিউ কত হয় 5.92। অ্যাকচুয়াল যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন সেখানে 5 পয়েন্ট সামথিং, এখানে যদি 4 হতো 4 পয়েন্ট সামথিং, এখানে যদি 3 হতো 3 পয়েন্ট সামথিং। ওকে, সো তার মানে আমার কোশ্চেন নাম্বার 1-এতে তুমি দেখো, তার মানে কোশ্চেন নাম্বার 1-এতে স্টেটমেন্টটা ঠিকই দেওয়া আছে, এখানে 1 পয়েন্ট তোমার হচ্ছে 74 আর এখানে 5.92। ক্লিয়ার? তাহলে স্টেটমেন্ট এটা অ্যাসারশনটা এখানে তোমার হচ্ছে কি কারেক্ট। এবার রিজন দেখো, ইন বোথ দ্য কমপ্লেক্স Fe ইজ প্রেজেন্ট +3 অক্সিডেশন স্টেট। হ্যাঁ, আমরা বলতে পারি যে এই কমপ্লেক্সেও তো Fe +3 আছে, এই কমপ্লেক্সেও তো Fe +3 আছে, তাহলে রিজনও হচ্ছে কারেক্ট। তাহলে বোথ অ্যাসারশন আর রিজন হচ্ছে কারেক্ট। এবার কোশ্চেন হচ্ছে যে এইটা দিয়ে কি তুমি এটাকে এক্সপ্লেন করতে পারছো? তাহলে দেখো তুমি কি বলতে পারো, দেখো যে +3 স্টেটের জন্য এটার ভ্যালুটা ম্যাগনেটিক মুভমেন্ট 1.74 5.92, না এটা তো আমরা শুধু +3-তে বলতে পারবো না। আমরা এটা কেন বললাম, কারণ তুমি দেখো এটারও ক্ষেত্রে D5 সিস্টেম, এটারও ক্ষেত্রে D5 সিস্টেম, কিন্তু এখানে ডিউ টু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর এখানে ডিউ টু উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে অ্যাকচুয়াল তো লিগ্যান্ডের ভ্যারির জন্যই এই ঘটনাটা ঘটলো, এটা তো +3 স্টেটের জন্য তো এরকম তো ঘটনাটা ঘটলো না। তার মানে আমরা কি বলতে পারি যে এটা দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারছি না। তার মানে বোথ অ্যাসারশনস আর রিজন আর ট্রু, বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস অফ অ্যাসারশন। তাহলে 1 হয়ে যাবে এই কোশ্চেন নাম্বার 73-র কারেক্ট আনসার। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এই ধরনের কোশ্চেন্স খুবই ইজি টাইপের কোশ্চেন্স। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 74। কোশ্চেন নাম্বার 74-এতে দেখো তোমাকে কি দেওয়া আছে, এখানে তোমাকে বলা আছে যে ভিটামিনস, দেখো তোমাকে ভিটামিনস আর তাদের ডেফিসিয়েন্সি রিলেটেড তোমাকে ম্যাচ করতে হবে। ভিটামিন এ আর থায়ামিন আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, এটাকে বলা হয় ভিটামিন B1। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন হচ্ছে সি, আর রাইবোফ্লোবিন হচ্ছে ভিটামিন হচ্ছে B2। এর রেসপেক্টে এখানে তোমাকে এদের ডিজিজ দেওয়া আছে। তাহলে বলো ভিটামিন এ কি, না তুমি তো জানো যে তোমার হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, যেটাকে হচ্ছে জেরপ্থ্যালমিয়া যেটাকে আমার হচ্ছে বলা হয়। তাহলে ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে কি তৈরি হয়,
জেরপ্থ্যালমিয়া, তাই তো, এটা আমরা পড়ে আসছি। আর ভিটামিন বি ওয়ান তো ভেরি ভেরি রিলেটেড, আমরা জানি ভিটামিন বি ওয়ান ভেরি ভেরি, আর ভিটামিন ডি হচ্ছে তোমার হচ্ছে রিকেট। সো ভিটামিন বি ওয়ান হচ্ছে ভেরি ভেরি। আর অ্যাসকর্বিক অ্যাসিড মনে করে দেখো স্কারভি, ভিটামিন সি হচ্ছে কি না ডেফিসিয়েন্সিতে কী রোগ হয়, স্কারভি। আর রাইবোফ্লোবিন ভিটামিন বি টুতে তোমার হচ্ছে কি হয় না চেইলোসিস রোগ হয়, চেইলোসিস। সো সুতরাং তুমি দেখো এটা তো তোমার হচ্ছে খুবই ইজি কোশ্চেন্স একটা তোমাকে দেওয়া আছে, তাহলে 74 এর জন্য তোমার হচ্ছে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কোশ্চেন অপশান হচ্ছে 4। ওকে, সো তুমি একটু এনসিআরটিটা ভালো করে হচ্ছে দেখে নেবে 74 কোশ্চেনের জন্য। এনসিআরটিতে যেইগুলো তোমার হচ্ছে রয়েছে, পুরো এনসিআরটিতে তোমার ভিটামিনস এবং তাদের ডেফিসিয়েন্সি এবং তাদের সোর্স আছে, একটু তুমি দেখে নিতে পারো। ওকে, ভিটামিন এইচটাও একটু দেখবে, বায়োটিন যেইটাকে তুমি জানো। ওকে, এইগুলো একটুখানি নোট করে নেবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 75। কোশ্চেন নাম্বার 75-এ বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং অপশানস আর কারেক্ট ফর দ্য রিয়েকশান। এখানে দেখো একটা রিয়েকশানস দেওয়া আছে AuCN তার হোল টু মাইনাস, যেখানে জিঙ্কের সাথে রিয়েকশানস করে Au তোমার হচ্ছে S প্লাস ZnCN4 তার হচ্ছে 2 মাইনাস তৈরি করেছে। এবার এখানে তোমাকে এই যে রিয়েকশানটা, এটা কোন ধরনের রিয়েকশানস তোমাকে এখানে জানতে চেয়েছে, যে তোমার রিয়েকশানসটা কোন ধরনের হচ্ছে রিয়েকশানস। দেখো তুমি যদি দেখো এই রিয়েকশানের ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে Au তো তোমার হচ্ছে রিপ্লেস হয়ে গেছে জিঙ্ক দ্বারা, তাহলে এই রিয়েকশানটাকে তুমি কি রিয়েকশানস বলবে, তাহলে ডিসপ্লেসমেন্ট রিয়েকশানস। কারণ তোমার এটা তো সল্ট, একটা সল্টের তুমি জানো যদি মেটালটাকে আমরা যদি অন্য কোনো মেটাল দ্বারা রিপ্লেস করে দিই তাহলে সেইটাকে কোন ধরনের রিয়েকশানস বলা হয়, ডিসপ্লেসমেন্ট রিয়েকশানস। তাহলে এটা কোন ধরনের রিয়েকশানস, একটা ডিসপ্লেস করে দিয়েছে, এখান থেকে Auকে কি করে দিয়েছে, ডিসপ্লেস করে দিয়েছে, সেই জন্য এটাকে আমি বলবো ডিসপ্লেসমেন্ট রিয়েকশানস। ওকে, তাহলে ফার্স্ট হয়ে গেল আমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট। নেক্সট আর কি হতে পারে, দেখো এই রিয়েকশানে এখানে জিঙ্কের অক্সিডেশন স্টেট তো 0, এখানে জিঙ্কের অক্সিডেশন স্টেট বের করে নাও, এইটা হচ্ছে এক্স, আর এখানে CN হচ্ছে -1 করে -4 ইকুয়ালস টু -2, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল +2, তাহলে এখানে জিঙ্ক কততে আছে +2তে, এখানে Au কততে আছে 0, আর এখানে Au কততে ছিল +1, x -2 ইকুয়ালস টু -1, তাহলে x ইকুয়ালস টু +1, তাহলে Au অর্থাৎ গোল্ড এখানে দেখো রিডাকশানস হয়েছে +1 থেকে 0, আর জিঙ্কের হয়েছে অক্সিডেশন 0 থেকে +2, তার মানে একজনের রিডাকশানস অন্যজনের অক্সিডেশনস, তাহলে এই রিয়েকশানটাকে কোন ধরনের রিয়েকশানস বলতে পারি, তাহলে এটা আমার হয়ে গেল রেডক্স রিয়েকশানস। তাহলে কোশ্চেন নাম্বার 75-এর এই যে কোশ্চেনটা, তাহলে এখানে দেখো দুটো কারেক্ট, যেটা হচ্ছে একটা হচ্ছে রেডক্স রিয়েকশানস আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়েকশানস। তাহলে এবার অপশানে আসো A আর B, তাহলে অপশান 1-এই দেওয়া আছে A অ্যান্ড B অনলি হচ্ছে কারেক্ট। দেখো ডিকম্পোজিশনস রিয়েকশান তো বলতে পারবো না, এটা তো ভেঙে যাচ্ছে না, এখানে ডিকম্পোজিশনস রিয়েকশানের একটা এক্সাম্পল দাও। যেমন তুমি ছোটোবেলাতে পড়েছো যে KClO3 পটাশিয়াম পারক্লোরেটকে আমরা যদি হিট করি MnO2-র প্রেজেন্সে, তাহলে এখান থেকে KCl প্লাস হচ্ছে O2 তৈরি হয়, এটা একটা তোমার হচ্ছে কি না ডিকম্পোজিশনস রিয়েকশানস। বা তোমার হচ্ছে লেড নাইট্রেটকে আমরা যদি হিট করি, এখান থেকে তোমার হচ্ছে লেড অক্সাইড প্লাস হচ্ছে NO2 গ্যাস হচ্ছে তোমার হচ্ছে তৈরি হয়, তাহলে এইটাও তোমার হচ্ছে একটা ডিকম্পোজিশনস রিয়েকশানস, ভেঙে যাচ্ছে। আর কম্বিনেশনস রিয়েকশানস মানে কি, ধরো যোগ হচ্ছে, মানে ধরো হাইড্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন, এরা কি তৈরি করলো, জল তৈরি করলো H2O, তাহলে এদেরকে আমি কি বলতে পারি না কম্বিনেশনস রিয়েকশানস। হাইড্রোজেন এখানে অক্সিজেনের সাথে কম্বাইন হয়ে জল হচ্ছে তৈরি করছে, তাহলে এটা কম্বিনেশনস রিয়েকশানস। তাহলে এই রকম তো এটা নয়, কম্বিনেশনস তো হচ্ছে না, এখানে তো ডিসপ্লেস করছে, তাহলে এখানে হচ্ছে দুটোই হচ্ছে কারেক্ট, একটা রেডক্স রিয়েকশানস আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়েকশানস। এই যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি এটা রেডক্সে রয়েছে, এটা হচ্ছে রেডক্সে তোমরা দেখবে টাইপ অফ রিয়েকশানস এনসিআরটিতেও দেওয়া আছে, টাইপস অফ রিয়েকশানে তুমি এইটা হচ্ছে পেয়ে যাবে। টাইপ অফ রিয়েকশানে এখানে তোমার হচ্ছে রেডক্স রিয়েকশান, ডিসপ্লেসমেন্ট রিয়েকশান, ডবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশান, ডিকম্পোজিশনস রিয়েকশানস, কম্বিনেশনস রিয়েকশান, ডিসপ্রপোর্শনেশনস রিয়েকশানস, কম প্রপোর্শনেশনস রিয়েকশানস, এই সমস্ত ধরনের রিয়েকশানগুলো এখানে তোমার হচ্ছে দেওয়া আছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 76। কোশ্চেন নাম্বার 76-এ বলা আছে যে কিছু অক্সাইড দেওয়া আছে, অক্সাইড রিলেটেড তাদের কী ধরনের বন্ড আছে সেই বন্ডগুলোকে তোমাকে এখানে ম্যাচ করতে হবে। সো প্রথমে দেখো নাইট্রোজেন, আমাদের দেখো তুমি এটা তো মানে এনসিআরটি বলো যে কোনো বইয়েতেই তুমি পেয়ে যাবে যে নাইট্রোজেন, আমরা জানি যে নাইট্রোজেন অ্যাকচুয়াল +1 থেকে
+1 to +5, সেই দেখো একটা চার্টের মধ্যে দেওয়া ছিল গ্রুপ 15-এ, +1 থেকে +5 যে কোনো অক্সিডেশন স্টেটেরই অক্সাইড তোমার এখানে হচ্ছে ও হচ্ছে তৈরি করতে পারে। এখানে দেখো সেই চারটে অক্সাইডই দেওয়া আছে। প্রথমে দেখো N2O4, তাহলে তো জানি আমরা N2O4 অ্যাকচুয়াল এটা কি ডাইমার অফ টু মানে NO2। NO2-র ক্ষেত্রে অ্যাকচুয়াল কি হয়, একটা তো তোমার হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, মানে N2 যদি আমি যদি স্ট্রাকচার যদি ড্র করি এখানে কি হয় না N ডবল বন্ড ও আর সিঙ্গেল বন্ড ও, এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে নাইট্রোজেনের উপর প্লাস আর অক্সিজেনের উপর মাইনাস, এইটা তো NO2 স্ট্রাকচার। এবার NO2-র ক্ষেত্রে এই যে আনপেয়ার্ড ইলেকট্রনটা থাকে এটাই তো অ্যাকচুয়াল ডাইমারাইজ হয়, তাহলে এইটা অ্যাকচুয়াল হচ্ছে N, আর একটা নাইট্রোজেনের সাথে দুজনে একটা একটা করে ইলেকট্রন দ্বারা যুক্ত হয়ে গেল, আর বাকি যেমন রয়েছে ডবল বন্ড ও মাইনাস, আর এইদিকেও হচ্ছে ও মাইনাস আর হচ্ছে ডবল বন্ড, আর এখানে তোমার একটা প্লাস, এর উপর একটা হচ্ছে প্লাস, এটাই তোমার হচ্ছে কি হয়ে গেল না হচ্ছে এটাই তোমার হচ্ছে N2O4 এর তোমার হচ্ছে স্ট্রাকচার হয়ে গেল। এবার কি দেওয়া আছে দেখো N2O5, তাহলে N2O4 এর জাস্ট এই বন্ডের মাঝে একটা হচ্ছে অক্সিজেন ঢুকিয়ে দাও, এই বন্ডের তুমি যদি মাঝে একটা অক্সিজেন ঢুকিয়ে দাও তাহলেই তোমার এটা হয়ে যাবে N2O5। তাহলে N2O5 দেখো একেবারে হচ্ছে ইজি, যে ডবল বন্ড ও মাইনাস, এখানে হচ্ছে একটা অক্সিজেন, এখানে হচ্ছে N, এখানে হয়ে গেল ও মাইনাস, আর এখানে হয়ে গেল ডবল বন্ড ও, নাইট্রোজেনের উপর প্লাস, এখানে হচ্ছে নাইট্রোজেনের উপর তোমার হচ্ছে প্লাস। ওকে, সো এটা তোমার হয়ে গেল কি N2O5, তাহলে এটা আমার হয়ে গেল N2O5। আর লাস্ট আমাকে দেওয়া আছে দেখো N2O তে নাইট্রোজেনই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, তাহলে N এইদিকে একটা নাইট্রোজেন এইদিকে একটা অক্সিজেন, তাহলে ডবল বন্ড ও, তাহলে আমি বলতে পারি এই নাইট্রোজেনের উপর প্লাস, এখানে এই নাইট্রোজেনের উপর মাইনাস, কারণ একটা বন্ড এখানে কম আর এখানে একটা বন্ড হচ্ছে বেশি। এবার এখান থেকেই আমি একটা রেজোনেটিং স্ট্রাকচার পেতে পারি, যে এই নাইট্রোজেনের নেগেটিভটা হচ্ছে মাইনাসটা এখানে পড়লো আর এটা ও মাইনাস হয়ে গেল, তাহলে এখানে N ট্রিপল বন্ড N, আর এখান থেকে বলতে পারি ও মাইনাস আর এই নাইট্রোজেনটা প্লাস, তাহলে এটাই আমার হয়ে গেল N2O এর হচ্ছে স্ট্রাকচার। এবার এর রিলেটেড দেখো তোমার হচ্ছে কোনটা হচ্ছে কারেক্ট দিয়েছে, তাহলে তুমি কি বলতে পারো N2O4, ভালো করে দেখো N2O4 এতে কি আছে, NN বন্ড হচ্ছে একটা, যেখানে আর কোথাও কি NN বন্ড আছে, এখানে দেখো N ডবল বন্ড ও হচ্ছে দুটো, এখানে প্রত্যেকটাই একটা বন্ড দেওয়া আছে, এখানে কোন বন্ডটা একটা N2O4 দেখো NN বন্ড এখানে তোমার হচ্ছে একটা দেওয়া আছে, সো সুতরাং N2O4 এর আনসার হয়ে গেল তোমার হচ্ছে 3। নেক্সট হচ্ছে NO2তে দেখো কোনটা একটা হচ্ছে NO সিঙ্গেল বন্ড একটা আর N ডবল বন্ডও একটা, এখানে তো সিঙ্গেল বন্ডের রেসপেক্টে কিছুই দেওয়া নেই, তাহলে এখানে কি দেওয়া আছে N ডবল বন্ড, তাহলে 2-এর হয়ে গেল কি হয়ে গেল 1। নেক্সট হচ্ছে N2O5 বুঝতেই পারছো এখানে NON বন্ড একটা রয়েছে, তাহলে N2O5 এর ক্ষেত্রে কারেক্ট অপশান হয়ে গেল 2, আর N2O-তে তোমার দেখো N ডবল বন্ড N অথবা N ট্রিপল বন্ড N, এই যে N ডবল বন্ড N থাকতে পারে অথবা N ট্রিপল বন্ড N থাকতে পারে, তাহলে ডি হয়ে গেল তোমার হচ্ছে 4, তাহলে 76-এর তোমার কারেক্ট আনসার হয়ে গেল তোমার অপশান হচ্ছে 4। ক্লিয়ার? নেক্সট এবার হচ্ছে 77-এ বলা আছে যে স্ট্রং রিডিউসিং অ্যান্ড অক্সিডাইজিং এজেন্ট অ্যামং দ্য ফলোয়িং রেসপেক্টিভলি, তাহলে এখানে তোমার হচ্ছে সিরিয়াম 4+ আর ইউরোপিয়াম, তাহলে বুঝতেই পারছো এফ ব্লকের কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে একটা মাথায় রাখতে হবে যে এফ ব্লকের এলিমেন্টদের যে কমন অক্সিডেশন স্টেট, যেটা হচ্ছে কমন অক্সিডেশন স্টেট, তুমি যেটা জানো যে কমন অক্সিডেশন স্টেট তো আমরা সবাই জানি কি না +3 হচ্ছে কমন অক্সিডেশন স্টেট, এটা অ্যাকচুয়াল হচ্ছে স্টেবল অক্সিডেশন স্টেট, এটা তোমার হচ্ছে স্টেবল অক্সিডেশন স্টেট। তাহলে এটা স্টেবল যদি তুমি দেখো, যে ধরো তোমাকে বললাম আমি সিরিয়াম সিই, তুমি সিইর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনস কি জানো না হচ্ছে জেনন Xc, আর এখানে তোমার হচ্ছে 4f1 5d1 আর হচ্ছে 6s2। এবার তুমি যদি বলো যে CE4+ এর কী হবে না, তাহলে CE4+ এর তো তাহলে তো তোমার শুধু তো জেনন, মানে যেটা তো নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন, সেটা তো তোমার হচ্ছে হাইলি স্টেবল, এটা তো তাহলে হচ্ছে হাইলি স্টেবল, তাহলে এ কি চাইবে এর আর অক্সিডেশনস বা রিডাকশানস হতে চাইবে না।
কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কি দেখা গেছে যে এই যে সি তো এখানে তো 4+, কিন্তু এর কমন অক্সিডেশন কত না, তাহলে সি হচ্ছে 3+, তাহলে এখানে কি হচ্ছে অ্যাকচুয়াল রিডাকশানস হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল এর যে রিডাকশানস পোটেন্সিয়ালটা এই যে C4+ থেকে C3+, এর রিডাকশানস পোটেন্সিয়াল অনেক হাই, যেটা নিয়ার অ্যাবাউটের ভ্যালু মনে রাখার দরকার নেই, জাস্ট বলছি এনসিআরটির ডেটা 1.74, এটা হচ্ছে তোমার এত ভোল্ট হচ্ছে তোমার পোটেন্সিয়াল ডিফারেন্স। সেই জন্য কি হয় না C4+ ইজিলি C3+-এ যেতে চাই, এত হাই তোমার রিডাকশানস পোটেন্সিয়াল হয়ে যাওয়ার জন্য। এই জন্য তুমি মাথায় রাখো যে যেহেতু এদের কমন অক্সিডেশন স্টেট +3, তাই +3 থেকে যদি উপরে কোনো অক্সিডেশন স্টেট থাকে, যেমন ধরো +4 +5, এ কি চাইবে +3-তে আসতে, তখন তার হচ্ছে নিজস্ব রিডাকশান হবে, অপরের কি হবে অক্সিডেশন, তাহলে ও কি হিসাবে কাজ করবে অ্যাজ অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এটা কি হিসাবে কাজ করবে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করবে, কারণ সিরিয়াম 4+, যদিও এটা নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনস, কিন্তু ও কিসে চাইবে, ওর কমন অক্সিডেশন স্টেট C3+-এ যেতে চাইবে। তাহলে নিজের কি হচ্ছে রিডাকশান, অপরকে কি করবে অক্সিডেশন, তাহলে কোন ধরনের রিএজেন্ট, এটা একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ওকে, ঠিক একই রকমভাবে ইউরোপিয়াম, দেখো ইউরোপিয়ামের আমরা জানি, এটা আমাদের পরীক্ষাতেও আসতো যে ইউরোপিয়াম 2+, মনে করে দেখো 4F মানে 7, অর্থাৎ হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশনস, তাহলে এটা কি হয় না হচ্ছে জেনন, আর 4F এখানে 7, আর এখানে হয় 6s2, তাহলে ইউরোপিয়াম যদি আমি যদি 2+ বলি EU2+, তাহলে তুমি কি বলবে ইলেকট্রনিক কনফিগারেশন না জেনন 4F7, তাহলে এটা তো তোমার হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশনস, এটাও তো তোমার হচ্ছে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনস, কিন্তু ওই যে এর যে কমন অক্সিডেশন স্টেট কত EU3+, এ চাই EU3+-এ আসতে, তাহলে যদি EU3+-এ আসে তখন তো একে ইলেকট্রন তো রিলিজ করতে হবে, তাহলে নিজের কি হচ্ছে অক্সিডেশন, অপরকে কি করবে রিডাকশানস, তাহলে এটা কোন ধরনের রিএজেন্ট, রিডিউসিং এজেন্ট। তাহলে এখানে তোমাকে দেখো কোশ্চেনটা এবার ভালো করে পড়ো, স্ট্রং প্রথমে রিডিউসিং জানতে চেয়েছে, তাহলে কোনটা রিডিউসিং স্ট্রং, এখানে EU2+ হচ্ছে স্ট্রং, আর কোনটা হচ্ছে অক্সিডাইজিং, তাহলে C4+, তাহলে তোমার কারেক্ট আনসার হয়ে গেল কি অপশান হচ্ছে 4। ক্লিয়ার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 78। কোশ্চেন নাম্বার 78-এ তোমাকে বলা আছে দ্য মেজর প্রোডাক্ট ফর্ম ইন দ্য ফলোয়িং রিয়েকশানস। এখানে একটা রিয়েকশানস দেওয়া আছে, দেখো এখানে এর রেসপেক্টে CONH2 দেওয়া আছে, আর এখানে S* দেওয়া আছে, দিয়ে তোমাকে Br2NaOH। দেখো তুমি আশা করি Br2NaOH আসার সাথে সাথে তোমার মাথার মধ্যে এইটা চলে আসা দরকার যে যেহেতু তোমাকে এখানে দেওয়া আছে অ্যাসিড অ্যামাইড, যেহেতু এখানে তোমার হচ্ছে অ্যাসিড অ্যামাইড দেওয়া আছে, আর অ্যাসিড অ্যামাইডে যেহেতু তোমাকে Br2NaOH দেওয়া আছে, সো সুতরাং এটা কোন ধরনের রিয়েকশানস, অবভিয়াসলি এটা তোমার হচ্ছে হফম্যান ব্রোমোমাইড ডিগ্রেডেশনস রিয়েকশানস, তাই তো হফম্যান ব্রোমোমাইড রিয়েকশানস, হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশনস রিয়েকশানস কি হয়, এখান থেকে ডিগ্রেড হয়ে যায়, ডিগ্রেডেশনস মানে কি কার্বন সংখ্যা কমে যায়, অর্থাৎ সিম্পলি এখান থেকে সিওটা কমে গিয়ে এখানে কি হয়ে যায় RNH2। তাহলে এখানের যে রিয়েকশানটা দেওয়া আছে, তাহলে এখানে দেখো এখানে তাহলে ফার্স্ট কি হয়ে গেল, এখানে এই যে পার্টে C++ ছিল, তাহলে C++টা বেরিয়ে গিয়ে এখানে NH2 হয়ে গেল। এবার দেখো এখানে কি দেওয়া আছে, এখানে তো S* দেওয়া আছে, এবার হিট দেওয়া আছে এখানে, এবার নাইট্রোজেনের তো লোন পেয়ার আছে, এই লোন পেয়ার এসে এখানে অ্যাটাক করবে, তারপরে এখান থেকে OCH3-কে বের করে দেবে, তাহলে ফাইনালি এখান থেকে কি হয়ে গেল সাইক্লিক ফরমেশনস, কারণ অপশানে দেখো না সাইক্লিকই দেওয়া আছে, এটা ছাড়া তো আর কোনো অপশানে তো তোমার কাছে নেই, তাহলে NH হয়ে গেল, আর এখানে C++O হয়ে গেল, আর এটা তোমার হচ্ছে বন্ড ফরমেশনস হয়ে গেল, তাহলে তোমার হচ্ছে সাইক্লিক অ্যাসিড অ্যামাইড তোমার হচ্ছে তৈরি হয়ে গেল। তাহলে কোনটা কারেক্ট আনসার হয়ে গেল, তাহলে দেখো অপশান 3 তোমার 78-এর হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার, খুব ইজি কোশ্চেন্স, একটু তুমি জাস্ট বোর্ডের মতো করে প্র্যাকটিস করলেও এই কোশ্চেনের আনসার করতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে 79। কোশ্চেন নাম্বার 79-এ দেখো কি বলা আছে ফর এ কনসেন্ট্রেটেড সলিউশনস অফ উইক ইলেকট্রোলাইট কে ইকুইলিব্রিয়াম হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট A2B3, তাহলে তোমার উইক ইলেকট্রোলাইটটা কি দেওয়া আছে
A2B3 উইক ইলেকট্রোলাইট দেওয়া আছে, আর কনসেন্ট্রেশনস বলে দিয়েছে সি। তোমাকে জানতে চেয়েছে দ্য ডিগ্রি অফ তোমার হচ্ছে ডিসোসিয়েশন আলফা ইজ। তাহলে দেখো খুব ইজি কোশ্চেন। তাহলে A2B3, তাহলে তুমি A2B3কে ভেঙে কি করতে পারো, যদি দেখো এটা তো অ্যাকচুয়াল আয়নিক ইকুইলিব্রিয়ামের কোশ্চেন। আয়নিক ইকুইলিব্রিয়াম সবসময় আমরা জানি যদি কোনো রকমভাবে এইরকম অসওয়াল্ড থেকে, ডাইলিউশনস ল থেকে, বা যদি তোমার ধরো তোমার KSPর যার সিম্পল ক্যালকুলেশন থেকে কোশ্চেন আসে, তাহলে তোমার হচ্ছে খুবই প্লাস পয়েন্ট, তুমি ইজিলি এইগুলো আনসার করতে পারবে। তাহলে এটা ভেঙে গিয়ে তোমার কি হয় না, আমরা তো জানি যে এটা ভেঙে গিয়ে 2A3 প্লাস এখানে 3 আছে মানে এটা মাথাতে যাবে, আর এটা এখানে রয়েছে মানে এটা এখানে যাবে, আর এখানে তোমার হচ্ছে 3B2 মাইনাস। ক্লিয়ার? বাস। এবার তাহলে তোমাকে কি বলেছে, কনসেন্ট্রেশন সেখানে সি, তাহলে 8 0 ইনিশিয়ালি। এবার ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে, ধরলাম আলফা পরিমাণ ডিসোসিয়েট হয়েছে, তাহলে কনসেন্ট্রেশন কি হবে, C × 1 মাইনাস আলফা। তাহলে এখানে কি তৈরি হবে, এখানে তো 2 আলফা, আর সি কনসেন্ট্রেশন সি দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে 2C × আলফা। এর তাহলে কি হবে 3C × আলফা। এবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি কে জানো, KA, দিস ইজ ইকুয়ালস টু 2C আলফা তার এখানে হোল স্কোয়ার, আর এখানে কি হবে 3C আলফা তার হচ্ছে হোল কিউ, আর নিচে তোমার হচ্ছে কি হয়ে যাবে না C × 1 মাইনাস আলফা। এবার তাহলে এখানে যদি তুমি ক্যান্সেল আউট করো 2 × C আলফা তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল 4 × তোমার হচ্ছে C স্কোয়ার আলফা স্কোয়ার, আর এখানে হয়ে গেল 3 × 3 = 9 × CQ আলফার কিউ, আর নিচে হয়ে গেল C1 মাইনাস আলফা। তো আমরা 1 লিখতে পারি কারণ ডাইলিউট সলিউশন, তো এই তোমার কনসেন্ট্রেটেড সলিউশন, তবুও আমরা আলফার ভ্যালু অনেক হচ্ছে কমই হয়, যদিও এখানে মানে উইক ইলেকট্রোলাইট বলেছে মানে এটা আলফার ভ্যালু হচ্ছে কম, আর তাহলে আমরা এখানে 1 মাইনাস আলফা ইকুয়ালস টু 1 লিখতে পারি, আর এখানে হচ্ছে সি। ওকে, আর এখানে হয়ে গেল তোমার হচ্ছে KA। তাহলে আমি KA সমান, তাহলে আমি এখানে কি লিখতে পারি, KA সমান, তাহলে উপরে দেখো 4 × 3 × 9 3 9 27, এখানে 9 হবে না, এটা তোমার হচ্ছে 27, তাহলে 27 × 8, তাহলে ওখানে হয়ে গেল 108, আর এখানে দেখো C2 আর এখানে 3 5, আর নিচে একটা রয়েছে, তাহলে C⁴ হচ্ছে 4, আলফা টু দি পাওয়ার হচ্ছে 5, তাহলে আলফা তোমার হচ্ছে কি হয়ে গেল না, আলফা হয়ে গেল K/108 C⁴, আর এখানে হয়ে যাবে 1/5। তাহলে কারেক্ট আনসার কি হয়ে গেল না, কারেক্ট আনসার হয়ে গেল অপশান 1। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 80। কোশ্চেন নাম্বার 80তে কি বলা আছে, কোশ্চেন নাম্বার 80তে দেওয়া আছে ফর এ রিয়েকশনস RCH2Br I মাইনাস অ্যাসিটোন RCH2I Br মাইনাস। তাহলে এই কোশ্চেনটা দেখেই কি মনে হচ্ছে এটা কোন ধরনের রিয়েকশনস, হ্যালোজেন এক্সচেঞ্জ রিয়েকশন, আয়োডিনের জন্য ফ্রিঙ্কেলস্টাইন রিয়েকশনস, আর ফ্লোরিনের জন্য সোয়ার্টস রিয়েকশনস। তাহলে এটা তোমার হচ্ছে কোন রিয়েকশনস, ফ্রিঙ্কেলস্টাইন রিয়েকশনস। ওকে, সো সুতরাং এটুকু আমি বুঝতে পারলাম যে রিয়েকশনটা দেওয়া আছে এইটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিয়েকশনস হচ্ছে তোমার হচ্ছে দেওয়া আছে। ওকে, এবার দেখো ফিঙ্কেলস্টাইন রিয়েকশানে তোমাকে বলেছে দ্য কারেক্ট স্টেটমেন্ট। এখানে বলেছে প্রথম কি, দ্য ট্রানজিশন স্টেট ফর্ম ইন দ্য অ্যাবাভ রিয়েকশনস ইজ লেস পোলার অ্যাজ লোকালাইজড আয়ন। লোকালাইজড অ্যানায়ন বলতে মানে এই যে ধরো I মাইনাস বা Br মাইনাস এইগুলোকে লোকালাইজড অ্যানায়ন হিসাবে বলা হচ্ছে। সো তাহলে আমাকে বলেছে এখানের যে ট্রানজিশন স্টেটটা যেটা ফর্ম হচ্ছে, তাহলে বলো তো ট্রানজিশন স্টেট কী হয়। আমরা তো ফ্রিঙ্কেলস্টাইন রিয়েকশানস এই যে ধরো RCH2Br এখানে অ্যাকচুয়াল হচ্ছে যখন আমাদের I মাইনাস এটা কী হিসাবে রিয়াক্ট করে, এটা তো ব্যাক সাইড অ্যাটাক করে, তাহলে এইটা তো অ্যাকচুয়াল হচ্ছে তোমার রিয়েকশানটা তো SN2 রিয়েকশান। এবার SN2 রিয়েকশানের ট্রানজিশন স্টেট কী হবে, ট্রানজিশন স্টেট হবে তাহলে এইরকম যে এইটা হচ্ছে আর এইটা হাইড্রোজেন আর এটা হাইড্রোজেন, তাহলে আয়োডিন এই দিক থেকে এসে অ্যাটাক করতে যাচ্ছে আর এই দিক থেকে এসে Br বেরিয়ে যেতে চাইছে, তাহলে এটাই তো তোমার হচ্ছে ট্রানজিশন স্টেট। এবার দেখো ট্রানজিশন স্টেটে কি কোনো রকম ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি হয়েছে, হয়নি, কিন্তু তুমি যদি লোকাল অ্যানায়নগুলোকে দেখো তাহলে তো I মাইনাসের উপর নেগেটিভ চার্জ আছে, Br মাইনাসের উপর নেগেটিভ চার্জ আছে, তাহলে এই তো লোকালাইজড অ্যানায়নের উপর তো নেগেটিভ চার্জ আছে। সো সুতরাং তুমি কোনটা মোর পোলার বলবে, অবভিয়াসলি তাহলে I মাইনাস বা Br মাইনাস মোর পোলার অ্যাজ কম্পেয়ার টু ট্রানজিশন স্টেট। তাহলে অপশান 1টা তোমার কী হয়ে গেল, এখানে তোমার হচ্ছে কারেক্ট হয়ে গেল। নেক্সট বাকিগুলো চেক করো, দ্য রিয়েকশনস ক্যান অকার্স ইন অ্যাসিটিক অ্যাসিড অলসো। তুমি জানো যে অ্যাসিটিক অ্যাসিড একটা তো পোলার প্রোটিক সলভেন্ট, তাই না,
অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা তো একটা তো তোমার হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, তাহলে এটা কি SN2 কে ফেভার করবে? করবে না তো। তাহলে এটা তো তোমার হচ্ছে SN2 রিঅ্যাকশনসকে তো ফেভার করবে না, এটা তো SN1 এর জন্য ফেভার করবে। তাহলে আমি কি বলবো না, অ্যাসিটিক অ্যাসিডের প্রেজেন্সে এটা তোমার হচ্ছে হবে না। নেক্সট এবার যদি 3-এতে আসো, দ্য সলভেন্ট ইউজড ইন দিস রিঅ্যাকশন সলভেটস দ্য আয়ন্স ফ্রম দ্য রেট ডিটারমিনিং স্টেপ। তাহলে বলো না SN2 রিঅ্যাকশনস কি সলভেন্টের উপর ডিপেন্ড করে? SN2 রিঅ্যাকশনস তো সলভেন্টের উপর ডিপেন্ড করে না, এখানে তো সলভেন্ট হিসাবে অ্যাসিটোন দিয়েছে। তাহলে CH3 ডবল বন্ড CH3, যেটাকে তোমার হচ্ছে কি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, কিন্তু এটা তো SN2 রিঅ্যাকশন, যেটা তোমার সলভেন্টের উপর ডিপেন্ডই করবে না। সো সুতরাং আমার হচ্ছে 3 নম্বর স্টেটমেন্টটাও কি ভুল, তাহলে 2ও ভুল হয়ে গেল, 3ও ভুল। আর Br মাইনাস ক্যান অ্যাক্টস অ্যাজ কমপ্লিটিং নিউক্লিওফাইল। কম্পিটিটিং নিউক্লিওফাইল মানে কি? মানে ধরো এই যে রিঅ্যাকশানটা, এই রিঅ্যাকশানটা তো SN2 রিঅ্যাকশান, তাহলে এখানে অ্যাকচুয়াল হচ্ছে কি হচ্ছে না, তুমি বলতে পারো আর CH2Br এখানে I মাইনাসের সাথে বিক্রিয়া করে এখানে আর CH2I তৈরি হলো, Br মাইনাস তৈরি হলো। তাহলে কোশ্চেন হচ্ছে এখন তো এই রিঅ্যাকশানে আই তো বেটার লিভিং গ্রুপ আর Br তো অ্যাজ এ নিউক্লিওফাইল হিসাবে কাজ করে, তাহলে তো এখানে ইজিলি আইকে রিপ্লেস করে দিয়ে আবার এইটাতে তৈরি করে দেবে। তাহলে এটা ফরওয়ার্ড রিঅ্যাকশানস কী করে হবে না, বলছে এই রিঅ্যাকশানে এটাকেই অ্যাকচুয়াল বলা হয় কম্পিটিটিং নিউক্লিওফাইল, মানে এই যে যেটা Br মাইনাস তৈরি হলো সেটাও তো নিউক্লিওফাইল, সেই জন্য I মাইনাসের সাথে কম্পিটিশন করছে, সেই জন্য এটাকে বলা হয় কম্পিটিটিং নিউক্লিওফাইল। এবার এই রিঅ্যাকশানের ক্ষেত্রে অ্যাকচুয়াল কী হয়, যে Br মাইনাসটা তৈরি হয় সেটা অ্যাকচুয়াল প্রেসিপিটেট পড়ে যায়, পিপিটি ফরমেশনস হয়ে যায়, প্রেসিপিটেশনস হয়ে যায়। তার জন্য কি এ ফার্দার আর নিউক্লিওফাইল হিসাবে এখানে কাজ করতে পারে না, সেই জন্য Br মাইনাস এখানে অ্যাজ এ কম্পিটিটিং নিউক্লিওফাইল হিসাবে এখানে কাজ করতে পারে না। তাহলে কোশ্চেন্স নম্বর 18-এর কারেক্ট আনসার হয়ে গেল কি অপশান 1। ক্লিয়ার? নেক্সট এবার কোশ্চেন নাম্বার 81। এই যে কোশ্চেন নাম্বার 81, এইটা তো সেকশনস বি এর কোশ্চেন। সেকশনস বি এতে তুমি জানো যে এখানে তোমাকে নিউমেরিক্যাল কোশ্চেন দেওয়া থাকে 10টা, সেখানে তোমাকে হচ্ছে ভ্যালু হচ্ছে পুট করতে হবে, যে কোনো হচ্ছে 5টার হচ্ছে করতে হয়। সো এখানের কোশ্চেন্স নাম্বার 18-এ তোমাকে এই কোশ্চেন্স হচ্ছে নিউমেরিক্যাল সেকশনস থেকেই আসছে। কোশ্চেন নাম্বার 81-এ বলা আছে যে দ্য ওয়েভ লেন্থ অফ অ্যান ইলেকট্রন of kinetic energy, the wavelength of an electrons of kinetic energy 4.5 into 10 to the power 29th joule is এত ইন্টু 10 to the power 5। মানে তোমাকে অ্যাকচুয়াল বের করতে হবে একটা ইলেকট্রনের ওয়েভলেন্থ, যেটা এখানে ড্যাশ দিয়ে ইন্টু 10 to the power -5 মিটার দেওয়া আছে, আর যার কাইনেটিক এনার্জি বলে দেওয়া আছে, মাসও বলে দেওয়া আছে। তার মানে তুমি ওয়েভলেন্থ কাইনেটিক এনার্জি কি রিলেশন, ডি ব্রগলি রিলেশনস, বাস। এই আবার কি, তাহলে তুমি জানো ল্যামডা ইকুয়ালস টু H/mv। তাহলে তুমি তো জানো এটাকে আমি যদি কাইনেটিক এনার্জি দিয়ে করি, তাহলে কাইনেটিক এনার্জি মানে কি হাফ mv স্কোয়ার। তাহলে তুমি যদি বোথ সাইড m দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে m ইন্টু কাইনেটিক এনার্জি দিস ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু m স্কোয়ার v স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি mv সমান লিখতে চাই, তাহলে mv সমান লিখলে এখানে কি হয়ে যাচ্ছে রুট অফ 2 ইন্টু m ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে mvর জায়গায় এখানে পুট করে দাও, তাহলেই হয়ে গেল। তাহলে h/রুট অফ 2 ইন্টু m ইন্টু কী হয়ে গেল কাইনেটিক এনার্জি। তাহলে এবার এইচের ভ্যালু পুট করো, এইচের ভ্যালু দেখো তোমার দেওয়াই আছে, সব ভ্যালু এখানে দেখো দেওয়াই আছে। তাহলে 6.6 ইন্টু 10 to the power -34, আর নিচেতে কি দেওয়া আছে মাস দেওয়া আছে। মাস কত দেখো 2 ইন্টু মাস তোমার হচ্ছে 9 ইন্টু 10 to the power -31 ইন্টু এখানে দেখো তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি কত 4.5 ইন্টু 10 to the power -29 জুল। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশনস করো কত আসছে 6.6 ইন্টু 10 to the power -34। আর এবার দেখো নিচে ক্যালকুলেশনস করো, এখানে 2 ইন্টু 4.5 মানে এটাও 9, আবার ভেতরে 9 আছে। তাহলে রুট যদি তুলে দিই, তাহলে অ্যাকচুয়াল এখানে কি চলে আসবে 9 চলে আসবে। আর এটা 10 to the power -31 আর 10 to the power -29। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে হচ্ছে এখানে 70 হয়ে যাচ্ছে, 60 হয়ে যাচ্ছে, 60 হয়ে যাচ্ছে, 60 বাই হচ্ছে 2, তার মানে হয়ে যাবে এটা 10 to the power -30।
তাহলে এখানে তো 6.c আর নিচে হচ্ছে 9, তাহলে আমি যদি এই পয়েন্টটাকে এখানে সরিয়ে 66 করে দিই, তাহলে দেখো 7 9 তো 63, তোমাকে তো নিয়ারেস্ট ইন্টিজারে আনসার করতে হবে, তো তাহলে 7-এর কাছেই, তাহলে 7 ইন্টু আমি কত বলতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 5, কারণ এটা তো 20 টু দি পাওয়ার 5 হয়ে যাবে, 35 হয়ে যাবে, নিচে 30 আছে, তাহলে 5 হয়ে গেল। তাহলে আমার এর কারেক্ট আনসার কী হয়ে গেল, 81-এর কারেক্ট আনসার হয়ে যাবে। তোমাকে ইন্টিজারে কি আনসার করতে হবে, 7। ক্লিয়ার? তাহলে 7 তোমাকে আনসার করতে হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 82। কোশ্চেন নাম্বার 82-তে বলা আছে নাম্বারস অফ ব্রোমো ডেরিভেটিভ। দেখো এখানে কত মনোব্রোমো কি ডাইব্রোমো এইরকম নয়, তোমাকে বলেছে নাম্বারস অফ ব্রোমো ডেরিভেটিভ, মানে ব্রোমো ডেরিভেটিভ যতগুলো পসিবল হবে অন ট্রিটিং ইথেন। তাহলে ইথেনের ব্রোমো ডেরিভেটিভ করতে হবে। দেখো ইথেন মানে আমরা কি জানি, CH3, তাই তো? এর ব্রোমো ডেরিভেটিভ করতে হবে, যেখানে এক্সএস Br2। তাহলে ইথেন তুমি যদি দেখো, এই তো এর তো হাইড্রোজেন আর হাইড্রোজেন আছে, এই কার্বনেরও তোমার হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন। তাহলে এর কত ধরনের ডেরিভেটিভ সম্ভব? তাহলে ফার্স্ট আসো যে আমি এখানে এক ধরনের ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, আমি যদি ব্রোমিনেটেড প্রোডাক্ট দেখতে চাই, তাহলে আমি যদি মনোব্রোমিনেটেড প্রোডাক্ট দেখতে চাই, তাহলে তো তুমি তো বলবে এখানে একই ধরনের হাইড্রোজেন আছে সবগুলো, তাহলে এখানে মনোব্রোমিনেটেড প্রোডাক্ট কী হয়ে যাবে, যে কোনো একটা হাইড্রোজেনকে তুমি ব্রোমিন দ্বারা রিপ্লেস করে দাও, তাহলে মনোব্রোমিনেটেড প্রোডাক্ট একটাই হবে, এটাই হবে, এর বেশি আর হবে না। এবার যদি বলি ড্রাই ব্রোমিনেটেড প্রোডাক্ট কী হবে, তাহলে তুমি বলো ড্রাই ব্রোমিনেটেড প্রোডাক্ট কী হবে, তুমি বলতে পারো যে আমি এই হাইড্রোজেন এইটাকে আমি রিপ্লেস করতে পারি, কারণ এই দেখো এই দিকে 3টে হাইড্রোজেন আর এই দিকে 3টে হাইড্রোজেন, এটা ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, তাই এই দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করো বা এই দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করো, একই জিনিসকে ডিফাইন করছে। তাহলে আমি বলতে পারি যে কোনো একদিকের হাইড্রোজেনটাকে আমি রিপ্লেস করতে পারি দুটো ব্রোমিন দ্বারা, এবং আমি কি করতে পারি এই দিকের একটা হাইড্রোজেন এই দিকের একটা হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারি। এটা ছাড়া তো আর ডাইব্রোমিনেটেড প্রোডাক্ট আর কিছু হবে না। তাহলে আমি কি বলতে পারি, এখানে তোমার হচ্ছে CH2Br, এই দিকেরটাকে রিপ্লেস করতে পারি, আর এটাকে বলতে পারি আমি হচ্ছে CH2Br। ক্লিয়ার? তাহলে এটা আমার হচ্ছে ডাইব্রোমিনেটেড প্রোডাক্ট। এবার যদি বলি তোমার হচ্ছে ট্রাইব্রোমিনেটেড প্রোডাক্ট, তাহলে তোমার হচ্ছে ট্রাইব্রোমিনেটেড প্রোডাক্ট কী হতে পারে? তাহলে দেখো তুমি বলতে পারো আমি এই দিকে 3টেকেই রিপ্লেস করে দিতে পারি, তাহলে একটা প্রোডাক্ট আমার হচ্ছে কী হতে পারে না, CH3 CBr3 হয়ে যেতে পারে। আর একটা কী হতে পারে, এই দিকের দুটো আর অন্য দিকের একটা নিয়ে নিলাম, তাহলে আমি কি বলতে পারি এখানে হচ্ছে CH2Br আর এই দিকের হচ্ছে তোমার হচ্ছে CHBr2, একদিকের হচ্ছে দুটো আর একদিকের একটা, বাস। তাহলে ট্রাইব্রোমিনেটেড প্রোডাক্ট দেখো আর হতে পারে না। নেক্সট এবার হচ্ছে টেট্রাব্রোমিনেটেড প্রোডাক্ট কী হতে পারে, তাহলে 4টে, মানে আমি বলতে পারি দেখো এই দিক থেকে 3টে নিয়ে নিলাম আর এই দিক থেকে একটা, তাহলে এইটা একটা হতে পারে। তাহলে এই দিক থেকে আমি বললাম CH2, এই দিক থেকে একটা নিলাম আর একদিক থেকে হচ্ছে CBr3, এটা একটা প্রোডাক্ট হতে পারে। আর কি হতে পারে না, এই দিক থেকে দুটো এই দিক থেকে দুটো, এছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে এখানে হয়ে গেল CHBr2 আর একটা হতে পারে এইদিকে CHBr2, তাহলে এখান থেকেও দেখো দুটো প্রোডাক্ট হতে পারে। এবার যদি বলি আমি পেন্টাব্রোমিনেটেড প্রোডাক্ট, এবার পেন্টাব্রোমিনেটেড প্রোডাক্ট মানে কি, তাহলে দেখো পেন্টাব্রোমিনেটেড প্রোডাক্ট দেখো এখান থেকে আমার 3টে নিতে হবে আর এই দিক থেকে দুটো নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এবার তুমি এই দিক থেকে 3টে নাও বা এই দিক থেকে দুটো নাও, সে তো একই জিনিসকে ডিফাইন করছে। তাহলে এখান থেকে পেন্টাব্রোমিনেটেড প্রোডাক্ট কটা হবে, একটাই হতে পারে। তাহলে এই দিক থেকে দুটো নিলাম আর এই দিক থেকে আমি কি করলাম 3টে নিয়ে নিলাম, তাহলে এখানে পেন্টাব্রোমিনেটেড প্রোডাক্ট তোমার একটা। আর যদি হেক্সাব্রোমিনেটেড প্রোডাক্ট বলি, তাহলে হেক্সার ক্ষেত্রে তো বুঝতেই পারছো একই ধরনের হবে, মানে একটাই হবে। তাহলে এখান থেকে 3টে আর এখান থেকে 3টে, তাহলে কত ধরনের ব্রোমিনেটেড প্রোডাক্ট হবে দেখো, 6 ধরনের, এর তো বাইরে আর হতে পারে না। তাহলে এবার তোমাকে জানতে চেয়েছে টোটাল নাম্বারস অফ ব্রোমিনেটেড প্রোডাক্ট। তাহলে মনোব্রোমিনেটেড প্রোডাক্ট হচ্ছে একটা, ডাইব্রোমিনেটেড প্রোডাক্ট হচ্ছে দুটো, ট্রাইব্রোমিনেটেড প্রোডাক্ট হচ্ছে তোমার হচ্ছে দুটো, টেট্রা ব্রোমিনেটেড প্রোডাক্ট হচ্ছে দুটো, পেন্টাব্রোমিনেটেড প্রোডাক্ট হচ্ছে একটা, হেক্সাব্রোমিনেটেড প্রোডাক্ট হচ্ছে একটা। তাহলে টোটাল প্রোডাক্ট কত হয়ে গেল 1 প্লাস হচ্ছে 2 3 প্লাস 2 হচ্ছে 5 প্লাস 2 হচ্ছে 7 এইটা একটা 8টা আর এটা একটা 9টা। তাহলে তোমার কারেক্ট আনসার কি হয়ে গেল 9। তাহলে কোশ্চেন নম্বর 82 এর কারেক্ট আনসার হয়ে গেল তোমার হচ্ছে 9। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 83। দেখো
কোশ্চেন নাম্বার 83-তে বলা আছে যে কনসিডার দ্য গ্রাফস অফ গিভস ফ্রি এনার্জি জি ভার্সেস এক্সটেন্ট অফ রিয়েকশনস দ্য নাম্বারস অফ স্টেটমেন্টস ফ্রম দ্য ফলোয়িং হুইচ আর ট্রু উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ বি সি। তাহলে এখানে দেখো গিভস ফ্রি এনার্জি দেওয়া আছে, আর এখানে এক্সটেন্ট অফ রিয়েকশনস বলে দেওয়া আছে, এখানে একটা এ দেওয়া আছে, এখানে বি দেওয়া আছে, এখানে সি দেওয়া আছে। তুমি যদি এই গ্রাফটা ভালো করে দেখো তাহলে তুমি একটা জিনিস এখান থেকে তোমাকে বুঝতে হবে, এখানে যেটা তোমার হচ্ছে গিভস ফ্রি এনার্জির রেসপেক্টে গ্রাফ রিলেটেড, যেটা তুমি দেখতেই পাচ্ছ যে এই এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে ধীরে ধীরে এইটা হচ্ছে এরকমভাবে আসছে গ্রাফটা, তাই তো? তাহলে তুমি বলতে পারো এই যে এ যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এ পয়েন্টে গ্রাফটা নিচের দিকে নামছে, তাহলে এর যে এই গ্রাফের যে তোমার হচ্ছে স্লোপ সেইটা হচ্ছে নেগেটিভ স্লোপ। এবার বি যে পয়েন্টটা, এটা দেখো নিয়ার অ্যাবাউট তোমার এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়ে গেছে, তো তাহলে বি পয়েন্টে তুমি কি বলতে পারো, তোমার হচ্ছে বি পয়েন্টে এখানের যে স্লোপ, এর স্লোপ এখানে 0 হয়ে গেছে। আর এবার এখানে দেখো সি পয়েন্টে যেটা উপরের দিকে উঠছে, তাহলে হচ্ছে সি পয়েন্টে তুমি কি বলতে পারো, এখানের যে স্লোপটা সেইটা দেখো এখানে তোমার হচ্ছে পজিটিভ স্লোপ হয়েছে। তাহলে স্লোপ হিসাবে গিভস ফ্রি এনার্জির রেসপেক্টে আমি এখানে বলতেই পারি, তাহলে এর যে ডেল জি হচ্ছে এখানে তোমার হচ্ছে নেগেটিভ, আর এখানে ডেল জি তোমার হচ্ছে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এর ডেল জি কী হয়ে যাবে, এর ডেল জি হয়ে যাবে তোমার হচ্ছে পজিটিভ। তাহলে ডেল জি যদি নেগেটিভ হয় তাহলে আমি এটাকে কি বলবো, স্পন্টেনিউয়াস। আর এটাকে তোমার হচ্ছে কি বলবো, ইকুইলিব্রিয়াম। আর এটাকে তোমার হচ্ছে কি বলবো, নন স্পন্টেনিউয়াস। ওকে, তাহলে নন স্পন্টেনিউয়াস। তাহলে এবার দেখো এখানে স্টেটমেন্ট পড়ো তাহলেই হবে। তাহলে এতে তোমাকে বলা আছে রিয়েকশনস ইজ স্পন্টেনিউয়াস অ্যাট এ অ্যান্ড বি। তাহলে আমি এতে স্পন্টেনিউয়াস পেয়েছি কিন্তু বিতে তো ইকুইলিব্রিয়াম, সো সুতরাং এ হচ্ছে এখানে রং। নেক্সট বলেছে রিয়েকশনস ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইজ বি, তার মানে এটা বিতে ইকুইলিব্রিয়াম, কারেক্ট। নন স্পন্টেনিউয়াস অ্যাট পয়েন্ট সি, তাহলে বি হয়ে গেল তোমার হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে রিয়েকশন ইজ স্পন্টেনিউয়াস অ্যাট এ, তাহলে এতে তো স্পন্টেনিউয়াস নয়, তাহলে সি এখান থেকে তোমার ভুল হয়ে গেল। আর নেক্সটের সরি সি তোমার হচ্ছে এতে তো তোমার হচ্ছে স্পন্টেনিউয়াস, কারণ এতে তো তোমার তো নেগেটিভ বলাই আছে, তাহলে এ তোমার হচ্ছে স্পন্টেনিউয়াস অ্যান্ড নন স্পন্টেনিউয়াস অ্যাট সি, তার মানে সি হয়ে গেল তোমার এখানে হচ্ছে কারেক্ট। ওকে, আর রিয়েকশনস ইজ নন স্পন্টেনিউয়াস অ্যাট এ অ্যান্ড বি, তাহলে এতে তো তোমার হচ্ছে স্পন্টেনিউয়াস, সুতরাং ডি হয়ে গেল এখানে ভুল। তাহলে 83-র যে কারেক্ট আনসার হয়ে গেল তোমার হচ্ছে কি না, কটা স্টেটমেন্ট আমাকে বলেছে, এখানে কতগুলো স্টেটমেন্ট হচ্ছে ট্রু, তাহলে এখানে দুটো স্টেটমেন্ট হচ্ছে ট্রু, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে তোমার হচ্ছে 2। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 84-এর কোশ্চেনে বলা আছে যে মাস অফ ইউরিয়া NH2CO NH2 required, কত মাস অফ ইউরিয়া রিকোয়ার্ড টু বি ডিজলভ ইন 100 গ্রাম অফ ওয়াটার টু রিডিউস দ্য ভেপার প্রেসার অফ ওয়াটার বাই 25% ইজ, তোমার এখানে কত গ্রাম সেই মাসটা হচ্ছে বের করতে হবে। তাহলে ভেপার প্রেসার রিডাকশানস, তাহলে তুমি তো জানো আমাদের রাউলস লয়ের হচ্ছে ফার্স্ট হচ্ছে যেটা তুমি জানো যে আমাদের ক্ষেত্রে সূত্র কি, পি নট মাইনাস হচ্ছে তোমার হচ্ছে পিএস বাই পি নট, দিস ইজ ইকুয়ালস টু আমরা জানি তোমার হচ্ছে x2। এবার এখানে দেখো ভেপার প্রেসার অফ ওয়াটার রিডিউস 2 বলেছে, 2 মানে কি, মানে 25% রিডিউস হয়েছে, তাহলে তুমি কি লিখতে পারো যে পিএস সেটা 25% রিডিউস হলে তাহলে কত হবে, 75 বাই হচ্ছে 100 ইন্টু পি নট, তাহলে এইটা তোমার হচ্ছে 0.75 ইন্টু পি নট হয়ে গেল। তাহলে এবার তুমি যদি এখানে ভ্যালুগুলো পুট করো তাহলে তোমার হয়ে গেল এখানে হচ্ছে পি নট মাইনাস 0.75 ইন্টু পি নট বাই হচ্ছে তোমার হচ্ছে পি নট। এবার তোমাকে x2 মানে এবার মাস অফ ইউরিয়া জানতে চেয়েছে, যেটাকে আমি ধরে নিচ্ছি ধরো হচ্ছে x ইউরিয়ার মলিকুলার ওয়েট কত 60, তুমি কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন যদি ক্যালকুলেট করো অক্সিজেন 60 আসছে, তাহলে এখানে তোমার হচ্ছে কত হয়ে যাবে x/60, তাহলে এখানে হয়ে গেল তোমার হচ্ছে x2 মানে কি n2 বাই হচ্ছে n1 প্লাস n2, তাহলে মোল ফ্র্যাকশনস মানে ওর মোল বাই হচ্ছে টোটাল মোল, তাহলে x বাই হচ্ছে 60 আর ওয়াটার তো নিয়েছি 1000, তাহলে 1000 গ্রাম 1000 বাই হচ্ছে তোমার হচ্ছে মলিকুলার মাস হচ্ছে 18। তাহলে এবার এইটাকে তুমি যদি দেখো পি নট মাইনাস 0.75, তাহলে তো এটা তো 0.25
0.25 হয়ে গেল, আর 0.25 সমান আমরা লিখতে পারি 1/4, 1/4 সমান তাহলে এখানে এক্স বাই হচ্ছে 60 হয়ে গেল। আর এই যে এইটাকে তাহলে আমি এটাকে এবার কি লিখতে পারি 1/x বাই হচ্ছে তোমার হচ্ছে 60 প্লাস হচ্ছে তুমি জানো যে 1000/80 মানে 55.56 হয়ে যায়। সো সুতরাং এবার তাহলে তুমি দেখো 4 দিয়ে তুমি যদি ক্যান্সেল আউট করো তাহলে 4 15 হচ্ছে 60, তাহলে তুমি যদি এই 15টা এইদিকে আনো আর এইটাকে যদি গুণ করে দাও তাহলে তোমার কি হচ্ছে বলো তো 15 ইন্টু এক্স বাই হচ্ছে তোমার হচ্ছে 60, এক্স বাই 60 প্লাস হচ্ছে 55.56 ইকুয়ালস টু এক্স। তাহলে এক্স বাই 60 মানে কত, এটাকে দিয়ে 15 দিয়ে গুণ করে দিলে এক্স বাই 4, 4 15 60, তাহলে এক্স বাই 60 প্লাস 55.56 ইন্টু 15 ইকুয়ালস টু এক্স। তাহলে এক্সটাকে তুমি যদি এই দিকে আনো তাহলে কি হয়ে গেল এক্স মাইনাস এক্স বাই 4, এক্স মাইনাস এক্স বাই হচ্ছে 4, দিস ইজ ইকুয়ালস টু 55.56 ইন্টু তোমার হচ্ছে 15। তাহলে এখানে কত হয়ে গেল 3/4 ইন্টু এক্স ইকুয়ালস টু 55.56 ইন্টু 15। তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে গেল 4/3 ইন্টু 55.56 ইন্টু 15। তাহলে এখান দিয়ে যদি ক্যান্সেল আউট করো তাহলে হচ্ছে এখানে 3 5 15, তাহলে 4 5 20, এইটাকে তুমি তাহলে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 2 দিয়ে তো গুণ করা তোমার হচ্ছে খুবই ইজি। তাহলে এখানে তুমি যদি 2 দিয়ে গুণ করো নিয়ার অ্যাবাউট তোমার হচ্ছে কত আসছে দেখো 1 পয়েন্ট হচ্ছে 2 এই ধরনের তোমার হচ্ছে আনসার আসছে। তাহলে 4 15 তো 20, তাহলে এইটাকে জাস্ট পয়েন্টটাকে এখানে এনে 2 দিয়ে গুণ করলে কত আবার, তাহলে 1 তোমাকে নিয়ারেস্ট ইন্টিজারে আনসার করতে হবে। নিয়ারেস্ট ইন্টিজারে আনসার করলে তোমার হচ্ছে আনসার কি হয়ে যাবে, তাহলে নিয়ারেস্ট ইন্টিজারে আনসার 1 তাহলে 4টে 1 হয়ে যাবে এখানে নিয়ারেস্ট ইন্টিজারে আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 85। কোশ্চেন নাম্বার 85-এ বলা আছে দ্য ভ্যালু অফ লগ কে ফর দ্য রিয়েকশনস এ রিভার্সেবল বি অ্যাট 298K ইজ ড্যাশ given del H equals to minus 54.07 kilojoule mole inverse and del S equals to 10 joule K inverse mole inverse। তাহলে দেখো ডেল এইচ ডেল এস দেওয়া আছে আর লগ কে, তাহলে লগ কে কার রিলেটেড করতে পারি ডেল জি, সিম্পলি আমি এখান থেকে ডেল জি পেয়ে যাব বা ডেল জি নট পেয়ে যাব। ডেল জি নট ইকুয়ালস টু কি -8t ln কে আমরা হচ্ছে জানি। এবার লগ কে দেওয়া আছে মানে কি -2.303 8t লগ কে। তাহলে এবার তোমাকে কি বের করতে হবে ডেল জি বের করতে হবে। তাহলে ডেল জি বের করে নাও, ডেল জি নট বের করে নাও। ডেল জি নট মানে কি ডেল এইচ মাইনাস টি ডেল এস নট। তাহলে ডেল এইচের ভ্যালু দেখো, ডেল এইচের ভ্যালু খেয়াল করো কিলো জুলে দেওয়া আছে, এইগুলো একটু খেয়াল করবে। দেখো এখানে কিলো জুল আর এখানে জুল, তাহলে তুমি যদি এটাকে কিলো জুল থেকে জুল করতে চাও তাহলে কি হয়ে যাবে -54070, আর এখানে টি হচ্ছে 298 আর এখানে এস হচ্ছে 10, তাহলে 10 দিয়ে গুণ করলে 2980। তাহলে এটাকে মাইনাস মানে যোগ করলে কত হয়ে যাচ্ছে এখানে 9 আর 6 আর এখানে 8, তার মানে এখানে নিয়ার অ্যাবাউটস তাহলে তোমার এখানে 5 -575050। আর বাকি এবার এইটাকে তাহলে তুমি যদি দেখো এইটা সমানই তো এই ভ্যালুটা, তাহলে এখানে ভ্যালু পুট করে দাও -2.303, আর এর ভ্যালু তোমার হচ্ছে 8 জুলেতে বের করতে হবে মানে 8.314। 8.314কে আমরা কি হিসাবে লিখি 25/3, তাহলে 25/3 আর টি তো 298 বলাই আছে, তাহলে এইটা ইন্টু লগ কে, এইটা ইন্টু তোমার হচ্ছে লগ কে, তাহলে এইটা সমানই -57050। তাহলে তুমি যদি এবার যদি লগ কে সমান দেখো তাহলে তোমার এইটা দিয়ে ক্যান্সেল আউট করে নাও। এইটা দিয়ে যদি 300 যদি ধরি তাহলে এইটা 100 হয়ে যাচ্ছে। 100 যদি ধরি তাহলে দেখো এখানে তোমার হচ্ছে 230 মানে এইটা তোমার হচ্ছে 100 দিয়ে গুণ করলে 230 আর ইন্টু হচ্ছে 25, তাহলে মাইনাস কেটে গেল, মাইনাস কেটে গিয়ে 575050 আর এখানে হচ্ছে 230 ইন্টু হচ্ছে তোমার হয়ে গেল 25, তাই তো। তাহলে দেখো 100 দিয়ে এটাকে গুণ করে নিয়েছে, এবার 25 দিয়ে তুমি যদি গুণ করো তাহলে দেখো এখানে নিয়ার অ্যাবাউট কত আসছে 5700ই আসছে। তাহলে এখানে 57 আর একটা জিরো এখানে এক্সট্রা থাকছে, তাহলে অ্যাকচুয়াল এটা ক্যান্সেল আউট করে নিয়ার অ্যাবাউট কত 10, তাহলে লগ কে এর ভ্যালু কত হয়ে গেল 10 হয়ে গেল। তাহলে কোশ্চেন নাম্বার 85-এর কারেক্ট আনসার হয়ে গেল তোমার হচ্ছে কত 10 হয়ে গেল এর কারেক্ট আনসার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 86। কোশ্চেন নাম্বার 86,
দেখো খুবই একটা ইজি কোশ্চেন, যেখানে দেওয়া আছে দ্য নাম্বার অফ দ্য স্পিসিস ফ্রম দ্য ফলোয়িং হুইচ হ্যাভ স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার। এখানে স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার কোনটা সেটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি যদি প্রথমেরটা দেখো, তোমাকে কি দেওয়া আছে, PF5। আর তুমি তো পড়েছো যে তুমি তো স্টেরিক নাম্বার ক্যালকুলেশনস করতে পারো। PF5 তাহলে হচ্ছে এর ফসফরাসের জন্য 5, আর ফ্লোরিন সিগমা বন্ড তাহলে হচ্ছে 5, বাই হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 5, 5 মানে তোমার হচ্ছে sp3d। sp3dতে 5টাই বন্ড আছে, তাহলে এটা কি হয়ে যাবে, TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তারপর দেখো BrF4 মাইনাস, তাহলে BrF4 মাইনাস, তাহলে ব্রোমিন এখানে সেন্ট্রাল অ্যাটম, ব্রোমিনের জন্য হচ্ছে 7টা, আর ফ্লোরিন হচ্ছে সিগমা বন্ড, তাহলে তার জন্য হচ্ছে 4, একটা মাইনাস আছে তার জন্য 1, তাহলে বাই হচ্ছে 2, তাহলে 7 একে 8 4 12, 12-র মধ্যে হচ্ছে 6, তাহলে 6 মানে তোমার হচ্ছে কি হবে, sp3 হচ্ছে D2। এবার বন্ড পেয়ার কটা আছে, 4টে, তাহলে দুটো লোন পেয়ার, তাহলে 4টে বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার, তাহলে কি হয়ে যাবে, স্কোয়ার প্লেনার হয়ে যাবে। তাহলে মনে করে দেখো না, এইরকম তোমার হচ্ছে এইটা, আর উপরে একটা লোন পেয়ার, নিচে একটা, তাহলে স্কোয়ার প্লেনার হয়ে যাচ্ছে না, তাহলে এইটা তোমার হয়ে যাবে স্কোয়ার প্লেনার। নেক্সট হচ্ছে তোমার হচ্ছে কি IF5, তাহলে IF5-এ তোমার হচ্ছে 7, আর এখানে 5, বাই হচ্ছে 2, তাহলে 7 5 12, 12/2 তোমার হচ্ছে এখানে হচ্ছে 6, 6-এতে তোমার হচ্ছে কি না sp3d2 অক্টাহেড্রাল, তাহলে অক্টাহেড্রালের 5টা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, ইয়েস, তাহলে 5টা বন্ড পেয়ার মানে কি এখানে তোমার হচ্ছে তাহলে দেখো এইখানে তোমার হচ্ছে 5টা বন্ড পেয়ার, মানে এইটা একটা ফ্লোরিন, এটা একটা ফ্লোরিন, এটা একটা ফ্লোরিন, এটা একটা ফ্লোরিন, আর একটা তো লোন পেয়ার, তাহলে এইদিকে একটা ফ্লোরিন আর একটা লোন পেয়ার হবে। লোন পেয়ারটাকে আমরা তো তোমার এতে আমরা কনসিডার করি না, তোমার হচ্ছে স্ট্রাকচারে তো কনসিডার করি না, তাহলে এখানে তুমি এইটাকে কি দেখতে পাচ্ছ না, এটা দেখো স্কোয়ার পিরামিডাল। তাহলে IF7-এর কোন ধরনের হয়ে গেল, তাহলে IF7-এর স্কোয়ার পিরামিডাল হচ্ছে তোমার হচ্ছে স্ট্রাকচার। নেক্সট এবার কি দেওয়া আছে দেখো, BrF5, তাহলে একই ধরনের স্ট্রাকচার, কারণ এখানে দেখো আয়োডিনের বদল Br দেওয়া আছে, তাহলে এখানেও হয়ে গেল 7 প্লাস হচ্ছে 5/2, তাহলে এখানেও হয়ে গেল 6, 6 মানে তোমার হচ্ছে sp3d2, এখানে 5টা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার, সো সুতরাং এটাও কি হয়ে যাবে, স্কোয়ার পিরামিডাল। ওকে, স্কোয়ার পিরামিডাল, তাহলে BrF5ও হয়ে গেল স্কোয়ার পিরামিডাল। নেক্সট হচ্ছে XeO-F4। XeO-F4-এর ক্ষেত্রে দেখো Xe তো তোমার হচ্ছে 8, অক্সিজেনের 0, তাহলে ফ্লোরিনের জন্য হচ্ছে 4, বাই হচ্ছে 2, 8 4 12, 12/2 মানে হচ্ছে 6, 6 মানে এখানে sp3d2, sp3d2-র ক্ষেত্রে তোমার একটা লোন পেয়ার আর 5টা বন্ড পেয়ার, অক্সিজেন একটা আর ফ্লোরিন 4টে, তাহলে তো 5টা বন্ড পেয়ার, আর 5টা বন্ড আছে, আচ্ছা একটা লোন পেয়ার আছে, তাহলে এটাও কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে স্কোয়ার পিরামিডাল, এটাও হয়ে যাবে স্কোয়ার পিরামিডাল। মানে দেখতে দেখো এইরকম, এই যে জেনন 4টে ফ্লোরিন, 4টে ফ্লোরিন তো তোমার হচ্ছে দিয়ে দাও এখানে, একটা দুটো তিনটে চারটে, আর একটা ডবল বন্ড ও, আর এইদিকে একটা কি হয়ে যাবে, লোন পেয়ার হয়ে যাবে, তাহলে এটা কি দেখতে, লোন পেয়ারটাকে বাদ দিয়ে দাও, তাহলে এটাই তো স্কোয়ার পিরামিডাল। আর একটা লাস্ট দেওয়া আছে দেখো ICl4 মাইনাস, আয়োডিনের হচ্ছে 7, ক্লোরিনের হচ্ছে 4, প্লাস হচ্ছে 1, বাই হচ্ছে 2, 7 একে 8, 8 4 12, 12/2 মানে হচ্ছে 6, 6 মানে তোমার হচ্ছে sp3d2, 4টে বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার, সো এটা কি হয়ে যাবে, স্কোয়ার প্লেনার। তাহলে এখান থেকে কতগুলো তোমার হচ্ছে স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার হলো, তিনটে, তাহলে এখানে তোমার হচ্ছে স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার। একটা কি, একটা হচ্ছে তোমার হচ্ছে IF5, আর একটা BrF5, আর একটা XeO-F4, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে তোমার এখানে 3 তোমাকে হচ্ছে পুট করতে হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 87। তোমাকে কোশ্চেন নাম্বার 87-এ বলা আছে নাম্বারস অফ অ্যামিডেন্ট লিগ্যান্ড ইন দ্য রেসপেক্টিভ মেটাল কমপ্লেক্স। তাহলে এই যে মেটাল কমপ্লেক্স দেওয়া আছে, এর অ্যামিডেন্টের লিগ্যান্ড কতগুলো? অ্যামিডেন্টের লিগ্যান্ড কাদের বলে না, অ্যামিডেন্টের লিগ্যান্ড সেই সমস্ত লিগ্যান্ড যাদের ক্ষেত্রে মোর দ্যান ওয়ান ডোনার সেন্টার আছে, কিন্তু অ্যাট এ টাইম ওরা একটা ডোনার সেন্টার দিয়েই বন্ড করবে। তাহলে এই যে কমপ্লেক্সটা, এখানে কটা লিগ্যান্ড আছে, একটা তো EN দেখতেই পাচ্ছ, EN মানে কি, ইথিলিন ডায়ামিন, অর্থাৎ ইথিলিন ডায়ামিন CH2, আর এখানে NH2, এটা তো তোমার হচ্ছে ইথিলিন ডায়ামিন, এটা তো বাইডেন্টেড লিগ্যান্ড, এটা তো অ্যামিডেন্টেড নয়, এটা এই নাইট্রোজেন দিয়ে বন্ড করবে, এই নাইট্রোজেন দিয়ে বন্ড করবে, এইটা তোমার হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড হিসাবে তোমার হচ্ছে কাজ করে, তাহলে এইটা অ্যামিডেন্টের লিগ্যান্ড হবে না। নেক্সট এবার হচ্ছে SCN, তাহলে SCN স্ট্রাকচার কি, S তোমার হচ্ছে ডবল বন্ড C,
আর ডবল বন্ড তোমার হচ্ছে এন, নাইট্রোজেনের উপর মাইনাস আছে, তাহলে এইটা নাইট্রোজেন দিয়েও বন্ড করতে পারে অথবা সালফারের লোন পেয়ার দিয়ে বন্ড করতে পারে। তাহলে দেখো এটা কি রিং ফরমেশনস হবে না, কিন্তু দেখো এর দুটো ডোনার সেন্টার, কিন্তু অ্যাট এ টাইম ও আইদার নাইট্রোজেন দিয়ে ওকে বন্ড করতে হবে অথবা সালফার দিয়ে বন্ড করতে হবে, ওটা একই সাথে এইরকম রিং ফরমেশনস হতে পারবে না। ওকে, এটা তোমার হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, এটা একই সাথে রিং ফরমেশনস তোমার হবে না, ওকে আইদার সালফার দিয়ে বন্ড করতে হবে অ্যাট এ টাইম, না হয়তো নাইট্রোজেন দিয়ে। তাহলে এটাই বলা হলো সেই সমস্ত লিগ্যান্ড যাদের ক্ষেত্রে মোর দ্যান ওয়ান ডোনার সেন্টার আছে কিন্তু অ্যাট এ টাইম একটা ডোনার সেন্টার দিয়েই বন্ড করবে, তাদেরকে বলা হয় অ্যামিডেন্টেড লিগ্যান্ড। তাহলে এখানে অ্যামিডেন্টেড লিগ্যান্ড কোনটা হয়ে গেল? SCN মাইনাস। তাহলে তোমার কারেক্ট আনসার, এখানে দেখো কতগুলো SCN রয়েছে, SCN আমার হচ্ছে 4টে দেওয়া আছে, তাহলে তোমাকে এটাই জানতে চেয়েছে নাম্বারস অফ অ্যামিডেন্টেড লিগ্যান্ড, তাহলে কারেক্ট আনসার হয়ে গেল তোমার হচ্ছে 4। তাহলে 4টে আমার এখানে অ্যামিডেন্টেড লিগ্যান্ড আছে। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 88। কোশ্চেন নাম্বার 88 ভালো করে হচ্ছে পড়ো মন দিয়ে, দেখো তাহলেই বুঝতে পারবে। ফর এ অ্যাডজর্পশন অফ হাইড্রোজেন অন প্ল্যাটিনাম, মানে যেটা আমরা রিডাকশানস করি আর কি, যে H2PT আর H2PD, তোমার হচ্ছে প্যালাডিয়াম, H2PT, H2PD, H2 নিকেল, এই যে রিডাকশান সেটার কথাই, এই যে দ্য অ্যাডজর্পশনস অফ হাইড্রোজেন অন প্ল্যাটিনাম দ্য অ্যাক্টিভেশনস এনার্জি 30 কিলোজুল মোল ইনভার্স। তাহলে প্ল্যাটিনামের ক্ষেত্রে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেইটা তোমাকে দেওয়া আছে 30 কিলোজুল মোল ইনভার্স, মানে পার মোল। বলা আছে ফর দ্য অ্যাডজর্পশনস অফ হাইড্রোজেন অন নিকেল দ্য অ্যাক্টিভেশন এনার্জি, মানে নিকেলের অ্যাক্টিভেশনস এনার্জি দেওয়া আছে 41.4 কিলোজুল পার মোল। ওকে, এবার তোমাকে কি জানতে চেয়েছে ভালো করে দেখো, দ্য লগারিদম অফ দ্য রেশিও অফ দ্য রেট অফ তোমার কেমিজবশনস অন দ্য ইকুয়াল এরিয়া অফ দ্য মেটাল অ্যাট 300 কেলভিন, মানে সমস্ত কিছু তোমার হচ্ছে সেম আছে, তোমাকে এদের তোমার অ্যাক্টিভেশনস এনার্জি দিয়ে দিয়েছে, তোমাকে বলেছে লগারিদমের রেট জানতে চেয়েছে, অর্থাৎ আমাকে বের করতে হবে তোমার কি না লগ K1 বাই হচ্ছে K2, তাহলে K1 বাই K2 এটাও তুমি বের করতে পারো, অথবা লগ তোমার K2 বাই K1 তুমি বের করতে পারো। কোনটা আগে কোনটা পরে দেখো এখানে দেওয়া নেই, জাস্ট বলেছে লগারিদম অফ দ্য রেশিও অফ দ্য রেটস অফ কেমিজবশন। ওকে, সো সুতরাং তাহলে দেখো তাহলে আমি কিভাবে করতে পারি, তাহলে তুমি যে কোনো একটা তুমি হচ্ছে ধরে নাও। তাহলে আমি ধরলাম যে এইটা তোমার হচ্ছে K1, এটাকে K1 ধরছি, এটাকে হচ্ছে তোমার হচ্ছে K2 ধরছি। তাহলে আমি যদি বলি যে কে সমান কি জানো, তুমি তো এই কোশ্চেনটা কিভাবে আসবে, এটা তো সারফেস কেমিস্ট্রির অ্যাডজর্পশন তুমি জানো, কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে দেওয়া আছে। সো কেমিক্যাল কাইনেটিক্সের আরএনিয়াসের ইকুয়েশন, আরএনিয়াস ইকুয়েশন তোমাকে ইউজ করতে হবে, আর তো কোনো কিছু নেই। অ্যাক্টিভেশনস এনার্জির সাথে রেট কনস্ট্যান্টের তো আর কোনো আমাদের কেমিস্ট্রিতে তো পড়িনি আমরা। সো সুতরাং তাহলে কে ইকুয়ালস টু কী হয়ে যাবে, e⁻ -EA/RT, বাস এই আরএনিয়াস ইকুয়েশনই ইউজ করতে হবে। এছাড়া আবার কোন ইকুয়েশনস রয়েছে রেট কনস্ট্যান্টের সাথে অ্যাক্টিভেশনস এনার্জি, আর তো আমরা পড়িনি। সো সুতরাং তাহলে কে ইকুয়ালস টু এটা, তাহলে আমি দেখো বলে দিলাম K1 বাই হচ্ছে K2, তাহলে তোমার তুমি কি বলবে e⁻EA1/RT, কারণ শুধু খালি তো অ্যাক্টিভেশনস এনার্জি চেঞ্জ হয়েছে, বাকি তো সব তো সেমই আছে। তাহলে এখানে হয়ে গেল e⁻−EA2/RT। তাহলে এবার যদি তুমি এটাকে যদি করো তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল e⁻, এইটা যদি উপরে চলে যায় তাহলে তোমার হচ্ছে কি হয়ে গেল EA2 - EA1 এখান থেকে কি হয়ে গেল RT হয়ে গেল। তাহলে এবার তুমি যদি লগ নিয়ে নাও তাহলে লগ K1 বাই হচ্ছে লগ K2, তাহলে লগ মানে প্রথমে ln নিতে হবে কারণ আছে, তাহলে ln এখান থেকে তাহলে কি হয়ে গেল ln চলে গেল, তাহলে ফাইনালি কি হয়ে গেল EA2 মাইনাস হচ্ছে EA1 বাই হচ্ছে RT। তাহলে এবার এটা থেকে আমি যদি লগ নিই তাহলে এখানে সিম্পলি 2.303 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 2.303 লগ K1 বাই হচ্ছে K2, দিস ইজ ইকুয়ালস টু, এবার ভ্যালু পুট করে দাও 41.4 K2
আর এখানে বলেছে 30, তাহলে এখানে হচ্ছে আর তো জানি আমাদের জুলে নিতে হবে 8.314, 8.314 মানে হচ্ছে 25/3, আর হচ্ছে টি তোমাকে কত বলেছে 300, তাহলে এইটা হয়ে গেল 300, তাহলে 2.303 নিচে নিয়ে চলে আসো। তাহলে এইটাকে তুমি যদি ক্যান্সেল আউট করো তাহলে এখানে তো হয়ে গেল তোমার 11.4, আর নিচেতে কত হয়ে গেল 25 ইন্টু 100, তাহলে 25 ইন্টু তোমার হচ্ছে 100 আর হচ্ছে 2.3, তাহলে তোমার হচ্ছে নিয়ার অ্যাবাউট তুমি কত ক্যান্সেল আউট করলে 2.3 আর হচ্ছে 11.4, সো নিয়ার অ্যাবাউট তোমার এখানে 2500, আর এটাকে তুমি 4 দিয়ে হচ্ছে ক্যান্সেল আউট করতে পারো। সো নিয়ার অ্যাবাউট দেখো 2, তোমার হচ্ছে 2, নিয়ার অ্যাবাউট যে ভ্যালুটা আসছে সেটা দেখো নিয়ার অ্যাবাউট তোমার হচ্ছে 2 এর হচ্ছে কাছাকাছি। তাহলে আমার কারেক্ট আনসার কি হয়ে যাবে, এর যে লগ তোমার লগারিদম অফ দ্য রেশিও অফ দ্য রেট সেইটা হয়ে গেল আমার হচ্ছে 2, তাহলে কারেক্ট আনসার হয়ে গেল আমার হচ্ছে 2। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 89। কোশ্চেন নাম্বার 89-এ বলেছে যে 5 moles of BaCl2 is mixed with 2 mole of Na3PO4, the maximum numbers of moles of Ba3PO4 তার হোল টু ফর্ম। তাহলে তোমাকে এখানে কি বলে দেওয়া আছে, তোমাকে বলেছে যে BaCl2 এটার রিয়াকশান হচ্ছে কার সাথে, না হচ্ছে এটার রিয়াকশানস হচ্ছে Na3PO4 এর সাথে রিয়াকশানস হচ্ছে। এখান থেকে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে Ba3PO4 তার হচ্ছে হোল টু, এই প্রোডাক্ট হচ্ছে তোমার তৈরি হচ্ছে। তোমাকে বলেছে BaCl2 এখান থেকে আমি 5 মোল নিয়েছি, আর এখানে তোমার Na3PO4 হচ্ছে 2 মোল নিয়েছি, আর এখানে কত মোল এইটা তৈরি হবে তোমাকে জানতে চেয়েছে। তাহলে তুমি দেখো যে Ba3PO4 আর হোল টু এখানে কত মোল Pa4 দরকার, না 1 মোল এটা তৈরি করতে গেলে 2 মোল Pa4, আর Pa4 তো তোমার এখানে 2 মোলই দেওয়া আছে, এর বেশি তো Pa4 নেই, এটাই তো তোমার হচ্ছে তাহলে সব থেকে লিমিটিং কম পরিমাণে দেওয়া আছে, এটাই তো তোমার হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট হিসাবে তুমি ইউজ করতে পারো। সো তার মানে বলতে পারো যে 2 মোলই PO4 আমি দিয়েছি, তাহলে এর বেশি আর তৈরি হবে না। সো সুতরাং এখানে কত হবে, অবভিয়াসলি এখানে 1 মোলই তৈরি হবে, 1 মোলের বেশি হতে পারে না। তাহলে আমার এই কোশ্চেনের জন্য কারেক্ট আনসার কি হয়ে যাবে 1, তাহলে 1 মোল Ba3PO4 হোল টু তৈরি হবে। ক্লিয়ার? আর লাস্ট কোশ্চেন দেখো এই সিরিজের, যে অ্যামোনিয়াম ফসফো মলিব্রেট দ্য অক্সিডেশনস নাম্বারস অফ মলিব্রেট ইজ। তাহলে অ্যামোনিয়াম ফসফো মলিব্রেট অর্গ্যানিকের আমরা ফসফরাসের ডিটেকশানে পড়েছি যে অ্যামোনিয়াম ফসফো মলিব্রেট মানে NH4, ফসফেট তো PO4 3-, তাহলে এখানে 3 হয়, আর এটা যেহেতু 1 তাহলে এখানে হয় PO4, NH4 তার হোল 3 PO4, এইটা তো হয়ে গেল অ্যামোনিয়াম ফসফো মলিব্রেট। হচ্ছে এখানে জানি আমরা অ্যামোনিয়াম ফসফো মলিব্রেটে হচ্ছে 12 MOO3 থাকে, আর এইটা তো জানি এখানে +1 আর এখানে -3, তাহলে ওভারঅল করলে এই পার্টটাতে 0ই চলে আসছে। তাহলে শুধু এখান থেকে বের করে নাও, তাহলে মলিব্রেটের জন্য হচ্ছে X ধরে নিলাম, মলিব্রেটের জন্য X ধরে নিলাম, আর এখানে হচ্ছে -2 ইন্টু অক্সিজেন 3টে রয়েছে ইকুয়ালস টু হচ্ছে 0, তাহলে X কত হয়ে গেল +6। তোমাকে বলেছে নিয়ারেস্ট ইন্টিজারে আনসার করো, সো তুমি কারেক্ট আনসার কি করবে, না হচ্ছে এখানে তোমার হচ্ছে 6 হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমার টোটাল 30টা কোশ্চেন। দেখো কোশ্চেন্স যদি আমরা অ্যানালিসিস করি খুব একটা কঠিন কোশ্চেন্স হয়নি। কোশ্চেন্স তোমাকে MCQ খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং কনসেপ্ট খুব ভালো করে হচ্ছে তোমাকে কনসেপ্টের উপর জোর দিতে হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে এক্সাম, যে বিরাট হার্ড কোশ্চেন্স অ্যাটেন্ড করতে পারবো না, এই ধরনের কোশ্চেন্স খুব কমই আছে। ওকে, সো ভালো করে প্র্যাকটিস করো, MCQ এর উপর জোর দাও। জানুয়ারিতে তোমার 23-24 তারিখ থেকে তো এক্সাম শুরু হচ্ছে, হাতেতে মোটামুটি আর নিয়ার অ্যাবাউট 3 মান্থ আছে। রিভিশনস করো, কনসেপ্টের উপর জোর দাও আর প্র্যাকটিস করো, তাহলেই হবে। আর এই যে সিরিজগুলো যেইগুলো নিয়ে আসছি এখান থেকে তুমি হচ্ছে খাতাতে নোট করতে থাকো, শুধু খালি জাস্ট একবার দেখে নিলাম তাহলে কিন্তু হবে না, খাতাতে নোট করতে থাকো, দেন তুমি হচ্ছে ওইটাকে এবার রিভিশনস করতে থাকবে। অনেক সময় দেখবে তুমি হচ্ছে সেম কোশ্চেনের হচ্ছে কনসেপ্ট কিন্তু এক্সামেতে কমন পেয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ। ওকে, নেক্সট ভিডিওতে আমরা আবার হচ্ছে এইরকমই একটা সেট নিয়ে হচ্ছে ডিসকাস করব। থ্যাংক ইউ।